গত ক্লাসে আমরা কিভাবে বুটস্ট্র্যাপ একটা প্রজেক্টে লিংক আপ করতে হয় সেগুলো দেখেছিলাম। প্রথমে কি করতে হয়, বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা অ্যাড করতে হয়, আর করতে হয় কি বুটস্ট্র্যাপের যে জিএস ফাইলগুলো আছে সেগুলো অ্যাড করতে হয়। হ্যাঁ, তারপর বুটস্ট্র্যাপের যে আছে কন্টেইনার ক্লাস আছে সেগুলো দেখেছিলাম। কন্টেইনার কি দুইটা ছিল, একটা ছিল কি ফিক্সড কন্টেইনার আর একটা ছিল ফ্লুইড কন্টেইনার। ফিক্সড কন্টেইনারের ক্লাস কি শুধু কন্টেইনার, হ্যাঁ, আর ফ্লুইড কন্টেইনার ছিল কন্টেইনার হাইফেন ফ্লুইড দিয়ে লিখতে হতো। হ্যাঁ, এরপর আমরা দেখেছিলাম গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপে কি আপনার ধরেন রো থাকে, রো এর মধ্যে কি থাকে, কলাম থাকে কয়টা, 12টা। তো এর মধ্যে আমরা দেখেছিলাম অটো কলামে কিভাবে কাজ করে, কিভাবে অটো কলাম কি করবে, সে আমরা যতগুলা কলাম দিব সেই অনুযায়ী সে 12টা ভাগ করে নেবে, 12তে, হ্যাঁ, ভাগ করে সে সাজিয়ে নেবে। আমরা যদি একটা কলাম নিই, সে একটা কলামের সাইজ নেবে 12, আর যদি দুইটা নিই 6 হয় 12 ভাগ করে, এভাবে আমরা 4টা নিলে কি করে 3 করে ভাগ করে নেবে। হ্যাঁ, এরপর আমরা রেসপন্সিভনেস দেখেছিলাম, যে কোনো একটা, যে আমাদের কন্টেন্ট একই থাকবে কিন্তু কি করব আমরা এক একটা ডিভাইসের জন্য কন্টেন্টটাকে এক একভাবে শো করব। হ্যাঁ, যে এক্সট্রা স্মল ডিভাইসে সে 12 কলামে শো করেছি, তারপর ধরেন যে এসএম স্মল ডিভাইসের জন্য আপনার 4 4 4, হ্যাঁ, তারপরে মিডিয়াম ডিভাইসের জন্য 5 5 2, হ্যাঁ, তারপর লার্জ ডিভাইসের জন্য 3 3 6, এভাবে কি করে আমরা 12তে ভাগ করে আমরা সাজিয়েছিলাম। তারপরে এটা আমরা মজিলা ফায়ারফক্সে সেখানে একটা অপশন আছে যে কন্ট্রোল শিফট এম চাপলে যে ডিভাইসের অপশনটা আসে, সেখান থেকে আমরা ডিভাইসের বিভিন্ন উইড দিয়ে আমরা টেস্ট করে দেখেছিলাম আমাদের কন্টেন্ট, একই কন্টেন্ট বিভিন্ন ডিভাইসে কোন ডিভাইসে কিরকম দেখাবে সেটা দেখেছিলাম। হ্যাঁ, আজকে গ্রিড সিস্টেমের বাকি কিছু অংশ দেখব। গ্রিড সিস্টেমের আমরা রেসপন্সিভ পর্যন্ত দেখেছিলাম। হ্যাঁ, এরপর দেখব নেস্টিং গ্রিড। হ্যাঁ, নেস্টিং কি, নেস্টিং হচ্ছে ধরেন একটার ভিতরে আরেকটা আছে, একটা লুপ আছে, সেই লুপের ভিতরে আরেকটা লুপ, যে একটা গ্রিড আছে রো, হ্যাঁ, আপনার গ্রিড আছে, সেই গ্রিডের ভিতরে আরেকটা গ্রিড হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে নেস্টিং। তো নেস্টিংটা আমরা দেখি, নেস্টিং গ্রিড। আর আমরা শিখেছিলাম কি প্রথমেই আমরা নিব, একটা ডিপ নিব, সেই ডিপের ক্লাস দেব কি কন্টেইনার, এরপর রো নিব। হ্যাঁ, রো এর ভিতরে হবে কলাম। হ্যাঁ, তো আমরা অটো কলামের জন্য একটা রো নিয়েছিলাম, তারপর রেসপন্সিভের জন্য একটা রো নিয়ে দেখেছি, এখন আমরা নেস্টেড গ্রিডের জন্য আরেকটা রো নিব। হ্যাঁ, সেই রো এর মতো ভিতরেই এই কাজগুলো করব। এই ক্লাস দিব রো, তারপর কি নিব আমরা ক্লাসের পর, রো ক্লাসের পর কি করব, একটা কলাম আনিব, একটা ডিপ নিব, সেটা ক্লাস দিব কলাম। এখন আমরা আজকে একটা নতুন ক্লাস শিখবো, ক্লাসের নাম সেটা হচ্ছে কার্ড। হ্যাঁ, কার্ড নেব, কার্ডের পর নেব কার্ড বডি। হ্যাঁ, এরপর আমরা একটা সাজিয়ে দেখি, এরপর নেস্টেড করে সাজিয়ে দেখাবো, সেই কার্ডের ভিতরে আরো কার্ড নিয়ে দেখি ডিপ, এই ডিপের ক্লাসে দেব কার্ড। হ্যাঁ, এখন কার্ডের ভিতরে আরেকটা ডিপ নিব, এই ডিপের ক্লাস নিব কার্ড বডি। কার্ড হাইফেন বডি। তো এখানে আমরা এটা নেব, আমাদের H4 এবং P যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা নেব। এখন কি দেখেন, আমরা কার্ড নিয়েছি, কার্ডের ভিতরে নিয়েছি কার্ড বডি। হ্যাঁ, তো এখন আমরা নেস্টেড করার জন্য কি করব, নেস্টেড করার জন্য এই কার্ড বডির ভিতরে আবার আরেকটা রো নিব। হ্যাঁ, সেই রো এর ভিতরে কলাম নিব, কলামের ভিতরে
আবার আমরা কার্ড এবং কার্ড বডি নেব। স্যার এখানে ওয়ার্ড ড্রাফট ব্যবহার করলে ভালো হতো না, যে ভিউ থেকে ওয়ার্ড ড্রাফট করে নিলে লেখাগুলো ভালোভাবে দেখা যেত। কি? হ্যালো? ভিউ থেকে ওয়ার্ড ড্রাফটটা করে নিলে পারে এটা ভালোভাবে দেখা যেত। এখানে আবার আমরা একটা রো নিব, ডিপ প্লাস রো। এই রো এর ভিতরে আবার আমরা কলাম নিব। মানে দেখেন প্রথমে আমরা কি করেছি, রো নিয়েছি, কলাম নিয়েছি, এর ভিতরে কার্ডের ভিতরে কার্ড বডি, হ্যাঁ। তারপর আমরা কন্টেন্ট দিলাম। এই কন্টেন্ট দেওয়ার পর কি করব, এরপর আমরা কি এই যে ইয়ের ভিতরে কার্ড বডির ভিতরে এখানে আবার আরো দুইটা রো নিব, হ্যাঁ। রো নিয়ে আরো দুইটা কার্ড বডি নিব। এই কলামের ভিতরে কি করব, কলামের ভিতরে নিতে হবে আমাদেরকে কার্ড নিতে হবে। কার্ডের ভিতরে নিব আবার কার্ড বডি। কার্ড বডির মধ্যে কন্টেন্ট নিয়ে নেব। এটা মনে করেন 1। এরপর আমরা আরেকটা রো নিব। এটা হবে 2। এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে কি নেস্টেড। আমরা প্রথমে একটা রো নিয়েছি, রো এর ভিতরে কলাম নিয়ে যে কার্ড এবং কার্ড বডি ক্লাস নিয়েছি, হ্যাঁ। তো এখানে কিছু কন্টেন্ট নিয়েছি। এরপর করে করেছি কি এই কার্ড বডির মধ্যে আবার দুইটা রো নিয়েছি, রো নিয়ে আবার দুইটা কার্ড নিয়েছি। এটা আমরা আউটপুট দেখি। হ্যাঁ দেখেন, এই যে আমাদের কার্ডটা চলে আসছে। কার্ডে যে প্রথমে হচ্ছে এটা মেন কার্ড যে মাহিন আইটি, হ্যাঁ। এর ভিতরে কি করেছি, আবার নেস্টেড করেছি, দুইটা কার্ড নিয়েছি, মাহিন এই আইটি 1 এবং মাহিন আইটি 2। পুরাটা হচ্ছে আমাদের যে এটা হচ্ছে পুরা যে প্রথম ডিপটা, হ্যাঁ। সেই ডিপের ভিতরে আমরা আবার আরো দুইটা ডিপ নিয়েছি, এটা হচ্ছে নেস্টেড। তাহলে আমাদের এই যে প্যারেন্ট ডিপ কোনটা, প্যারেন্ট কার্ড হচ্ছে যে মাহিন আইটি এটা, হ্যাঁ। আর এর দুটো চাইল্ড হচ্ছে যে মাহিন আইটি 1, হ্যাঁ, এবং মাহিন আইটি 2। স্যার কার্ড আর কার্ডবোর্ডের কাজটা কি? কার্ড হচ্ছে একটা ইয়ার একটা ক্লাস বুটস্ট্র্যাপের, সেই ক্লাসের এটা আউটপুটটা আমরা যে ইয়াতে দেখি, দেখেন ব্রাউজারে এখানে কার্ডের কাজটা কি, কার্ডের কাজ হবে কি আপনার যে একটা বক্সের মতো তৈরি করবে। দেখেন যে চারদিকে একটা আছে, বর্ডার আছে না, চারদিকে বর্ডার আছে। এই কার্ড ক্লাসটা দিলে আপনার এই ইয়াটা, হ্যাঁ, আপনার এরকম একটা কার্ড তৈরি করে দিবে, হ্যাঁ।
তারপরে হচ্ছে যে বডিটা, বডির ভিতরে কন্টেন্ট গুলা লিখতে হয়, হ্যাঁ, কার্ডের। আমরা এই যে যখন আমরা দেখবো এখন যে মডার্ন যে ওয়েবসাইট গুলো তৈরি করা হয়, এই কার্ডটা ইউজ করা হয়, হ্যাঁ। তো আপনারা যে দেখেন যে প্রথমে কি থাকবে, একটা ওয়েবসাইটের প্রথমে হেডার থাকবে, হেডারে তারপরে কি মেনু থাকে, মেনুর নিচে দেখবেন কয়েকটা আপনার বক্সের মতো থাকে, হ্যাঁ, কয়েকটা বক্সের মতো থাকে না, বক্স গুলা কার্ড দিয়ে ইয়া করা হয়, হ্যাঁ। বক্সের মধ্যে কি থাকতে পারে, কার্ডের আবার কতগুলো অপশন আছে, পোর্শন আছে কার্ডের, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। কার্ড নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন দেখবো যে আপনার কার্ডের থাকে, কার্ড হেড থাকে, কার্ড বডি থাকে, কার্ডের ফুটারও থাকে, হ্যাঁ। তো ওইটার মধ্যে কার্ডের হেডের মধ্যে আপনি একজনের একটা ইমেজ দিলেন, হ্যাঁ, তারপর বডির মধ্যে তার সম্পর্কে সংক্ষেপে কিছু লিখলেন, আর নিচে ফুটারের মধ্যে তার একটা লিংক দিয়ে দিলেন, হ্যাঁ, ডিটেলস পেজ অথবা অ্যাড মোর, হ্যাঁ, রিড মোর, তো ওখানে ক্লিক করলে তার নির্দিষ্ট পেজে চলে যাবে, হ্যাঁ। এরকম আপনার যে বিভিন্ন পেজে থাকে যে কোন একটা পেজে 3টা অথবা 4টা, হ্যাঁ, ছোট ছোট করে বক্স থাকে, হ্যাঁ, এগুলা এই কার্ড দিয়ে ইউজ করা হয়। এরপর দেখবো আমরা অফসেট, হ্যাঁ। অফসেট আমরা জানি যে যখন আমরা একটা নেই, রো নেই, হ্যাঁ, রো এর মধ্যে যখন কলাম নেই, এটা যখন কিছু কন্টেন্ট লিখি বুটস্ট্র্যাপে, সেটা শুরু হয় কোথা থেকে, একদম হাত থেকে বাম দিক থেকে শুরু হয় না, ডিসপ্লের বাম দিক থেকে শুরু হয়, হ্যাঁ। তো আমরা যদি চাই যে বাম দিক থেকে শুরু হবে না, বাম দিকে কিছু জায়গা রেখে তারপর শুরু হবে, হ্যাঁ, সেটা করার জন্য কি করতে হবে, আমাদের যে অফসেটটা ইউজ করতে হবে, হ্যাঁ। এখন অফসেটের ব্যবহারটা দেখি। প্রথম আমরা একটা ডিভ নেই, ডিভের ক্লাস হবে কি রো, হ্যাঁ। আমাদের আমরা প্রত্যেকটা আলাদা আলাদা রো নিয়ে নিব, হ্যাঁ। তাহলে কি হবে, একটার সাথে যে মানে আলাদা আলাদা রো থাকবে, আলাদা কন্টেন্ট থাকবে, প্রতিটা আলাদা রো থাকবে। রো নিয়েছি, এখন যদি আমরা একটা ডিভ নেই, ডিভ নিয়ে সেই ডিভের ক্লাস দেই সে কল এমডি 3, হ্যাঁ। তাহলে কি হবে, একদম উইন্ডোর যে বাম পাশ থেকে আছে, বাম পাশ থেকে আপনার যেটা কন্টেন্ট আসবে না, বাম পাশ থেকে আসবে, হ্যাঁ। তো এখানে আমরা কিছু কন্টেন্ট দিয়ে দেই, এটার আউটপুট দেখি আমরা। দেখেন এই যে একটা রো নিলাম, সেই রো এর কি করলাম, একটা 3 কলাম, হ্যাঁ, 3 কলাম রো এর কলাম নিলাম 3টা, হ্যাঁ, 3 কলাম দিয়ে একটা কন্টেন্ট লিখলাম, হ্যাঁ। তাহলে এটা শুরু হয়েছে কোথায়, একদম হাতের বাম দিক থেকে শুরু হয়েছে, তাই না। এখন আমরা যদি চাই যে এইটা, হ্যাঁ, এই কন্টেন্টটা আমরা এখান থেকে শুরু করব না, আমরা বাম পাশে 3 কলাম ফাঁকা রেখে তারপর শুরু করব, হ্যাঁ। সেটা করতে হলে কি করতে হবে, সেটা করতে হলে আমরা অফসেট ক্লাস ইউজ করতে হবে, হ্যাঁ। আমরা এখানে করেছি কি, ইয়াতে একটা রো নিয়েছি, রো এর মধ্যে কি আরেকটা ডিভ নিয়েছি, যে কলাম, কল এমডি দিয়েছি 3 দিয়েছি, সেটা শুরু হয়েছে কোথায়, একটা বাম পাশ থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তা আমরা এই বাম পাশ থেকে আবার বাম পাশে কিছু জায়গা ফাঁকা রেখেছে, বা জায়গা ফাঁকা রেখেছে কেন, কারণ আমরা কন্টেইনার মানে ক্লাস ইউজ করছি কন্টেইনার, হ্যাঁ। কন্টেইনার ফ্লুইড যদি ইউজ করতাম তাহলে 100% জায়গা দখল করে নিত, হ্যাঁ। কন্টেইনার ইউজ করলে কি করে, ডান পাশে ডানে এবং বামে কিছু জায়গা ছেড়ে দেয়, হ্যাঁ। তো আমরা চাচ্ছি যে একদম বাম পাশ থেকে শুরু হবে না, হ্যাঁ, শুরু হবে কোথা থেকে, প্রথমে বাম পাশে 3 কলাম সে জায়গা ছাড়বে, ছাড়ার পর তারপর শুরু হবে। তো এটা করার জন্য আমরা কি করব, এ করার জন্য আমাদের একটা ক্লাস লিখতে হবে অফসেট, অফসেট -3, হ্যাঁ। এখন যদি আমরা দেখি আউটপুট দেখি, দেখেন এই যে বাম পাশে 3 কলাম জায়গা ছেড়ে নিয়ে তারপর সে শুরু করেছে, হ্যাঁ। তারপরে সে 3 কলামে তার কন্টেন্টটা নিয়ে আসছে, হ্যাঁ। এটা হচ্ছে অফসেটের কাজ। এরপর আমরা আরেকটা ডিভ নেই,
এটা শুরু হবে কোনটা, কোথা থেকে? এই যে এই ডিপটা যেখান থেকে শেষ হবে সেখান থেকে এটা শুরু হবে, এরপর থেকে এটা শুরু হবে, তাই না? এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, হ্যাঁ, দ্বিতীয় কলামটা। প্রথম কলামে আমরা এখানে নাম দেই 1 কলাম, এটা 1, এটা হচ্ছে 2, হ্যাঁ। তো কি প্রথমটার মধ্যে আমরা কি করেছি, প্রথমে যে কলামটা সেটা আমরা 3 কলাম নিয়েছি, নিয়ে কি অফসেট 3 দিয়েছি, হ্যাঁ। তাহলে কি সাথে সে বাম পাশে 3 পরিমাণ, হ্যাঁ, 3 কলাম ছেড়ে তারপর শুরু করেছে। এরপরের যে ডিপটা নিয়েছি তার আমরা কি ক্লাস কি দিয়েছি, তার আমরা ক্লাস দিয়েছি শুধু 3, হ্যাঁ। সে 3 কলাম পেয়েছে কিন্তু সে কোনো অফসেট করেনি। এটাকে যদি আমরা অফসেট করাতে চাই তাহলে কি করতে হবে, এখানে একটা অফসেট দিয়ে দিতে হবে, অফসেট 3। তাহলে কি করবে, সেও 3 কলাম বাম পাশে রেখে তারপরে সে ডিসপ্লে করবে। দেখেন ও 3 কলাম রেখেছে, 3 কলাম রেখেছে। এখন আমরা দ্বিতীয় যে ইয়াটা নিয়েছি, কলামটা নিয়েছি, তার যদি অফসেট বাড়িয়ে দেই তাহলে কি হবে, হ্যাঁ। এখানে আমরা 6 দিলাম অফসেট, হ্যাঁ। প্রথমটার মধ্যে কি, প্রথমটার আপনার যে ডিবের কলামের সাইজ হচ্ছে 3 আর অফসেট হচ্ছে 3, দ্বিতীয়টার কলাম সাইজ হচ্ছে 3, অফসেট হচ্ছে 6, হ্যাঁ। তাহলে এবার দেখি আমরা আউটপুট কি আসে। এবার দেখেন ভেঙে গেছে, হ্যাঁ, আমাদের এটা কিন্তু ভেঙে গেছে, একটা রোতে নেই, হ্যাঁ, পরের ইয়াতে রোতে চলে আসছে। এটা কেন হলো, হ্যাঁ। এখন আমরা জানি যে ইয়াতে বুটস্ট্র্যাপে কি থাকে, এক একটা রো থাকে 12 কলামের সমষ্টি। তো আমাদেরকে এখন গুণে দেখতে হবে এখানে কত আছে। এখানে আমাদের কি, আমরা ডিপ নিয়েছি 3 কলাম, 6 অফসেট নিয়েছি 3 কলাম, 12 আর 3 15, 6, হ্যাঁ। তারপরে ইয়াতে কি করেছি আমরা, 15 কলাম হয়ে গেছে স্যার। হ্যাঁ, 3 আর ইয়া নিয়েছি 6। তাহলে কি হচ্ছে, আমাদের 12 কলামের এটা বৃদ্ধি বেড়ে যাচ্ছে, তাই না? সেই জন্য আমাদের এটা ভেঙে গেছে, হ্যাঁ। তাহলে আমাদের কি করতে হবে, কি হিসাব করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা, হ্যাঁ, 3 দিতে হবে। 3 দিলে এবার দেখি 3 আর 3 6, হ্যাঁ, আর এখানে 3 আর 3 6, 6 আর 6 12, হ্যাঁ। এবার ঠিক আছে। তো তো আমরা যখন যাই করি না কেন, কোনো একটা কলাম ডিক্লেয়ার করি অথবা অফসেট ডিক্লেয়ার করি, সব ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি, আমাদের এই রো, যে রো গুলা হচ্ছে কত, 12 কলামের সমষ্টি। এটা হিসাব করেই দিতে হবে। 12 কলামের বেশি হলে এটা ভেঙে যাবে, হ্যাঁ, ডিজাইন ভেঙে যাবে। এবার দেখেন ঠিক আছে। তো এবার আমরা যদি আচ্ছা, এস পড়ে গেছে একটা। এবার দেখেন ঠিক আছে, যে প্রথমটাও কি করেছে, সে তার বাম পাশে 3 কলাম অফসেট করেছে এবং দ্বিতীয়টাও 3 কলাম অফসেট করেছে, হ্যাঁ। তাহলে এখানে 3 3, 3 4 12। তো অফসেটটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, অফসেটের ব্যাপারটা, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। এরকম আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব বুটস্ট্র্যাপ ইউজ করে, অনেক সময় অফসেট ইউজ করতে হতে পারে, হ্যাঁ। স্যার কি বলেন? বলছি যে আমরা অফসেটের সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবো? অফসেটের সর্বোচ্চ ওই যে মাথায় রাখতে হবে, এক একটা রো হচ্ছে 12 কলাম, মানে টোটালে 12 হইতে হবে, টোটালে 12 বেশি যাওয়া যাবে না। আপনি যত হ্যাঁ, আপনি যদি একটা ধরেন, আমি একটা নিব, ডিপ নিব, হ্যাঁ, ধরেন একটা ডিপ নিব আর একটা ডিপ আমি কমেন্টস করে দেই, সেক্ষেত্রে কি করব, ধরেন ডিপের সাইজ রাখবেন কত, কলামের সাইজ রাখবেন 3। 3 দিলে কি কি হবে, আপনি অফসেট কত রাখতে পারবেন, আর 9 রাখতে পারবেন, 9 আর 3 12, মানে টোটালটা 12 হতে হবে, হ্যাঁ। হিসাব করে 12 হতে হবে। এটা তো আমরা বন্ধ করে দিয়েছি, হ্যাঁ, প্রথমটা এটা বাদ দিয়ে দিয়েছি, আমরা শুধু একটা নিয়ে কাজ করতেছি। তো এটার সাইজ হবে কত, 3, আর অফসেট রেখেছি কত, 9। তাহলে হ্যাঁ, 3 আর 9 12। আপনাকে 12-র মধ্যে ক্যালকুলেশন করে আসতে হবে, হ্যাঁ। দেখেন এবার ঠিক আছে, হ্যাঁ, সে সামনে 9 করেছে, অফসেট রেখেছে, তারপরে 3-এ সে ডিসপ্লে করেছে তো কন্টেন্টটা। হ্যাঁ, ফেরদৌস বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি।
এরপর আমরা দেখব রিঅর্ডারিং। হ্যাঁ, আমরা জানি যে আমরা যখন ইয়া করি বুটস্ট্র্যাপে কোনো একটা ডিপ যখন লিখি, সেই ডিপটা রেন্ডার হয় কোথা থেকে? আমাদের মনিটরের বাম পাশ থেকে রেন্ডার হয়, তাই না? হ্যাঁ, যে প্রথম যেটা লিখবো সেটা বাম পাশে আসবে, এরপরে আসবে তারটা, হ্যাঁ, তার এরপর আসবে, হ্যাঁ, এভাবে সিরিয়াল ভাবে আসে। হ্যাঁ, বাম পাশ থেকে শুরু করে ডান পাশে যায়। হ্যাঁ, তো আমরা যদি চাই যে যে প্রথম যেটা লিখবো সেটা কি সিরিয়াল 1 থাকবে, তারপর 2, তারপর 3। আমরা যদি চাই যে 3 নাম্বারটাকে 1 নাম্বারে নেব, 1 নাম্বার থেকে 3 নাম্বার নেব, হ্যাঁ, এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের রিঅর্ডারিং এর সিস্টেমটা দরকার। হ্যাঁ, তো আমরা রিঅর্ডারটা দেখব। এখানে আমাদের একটা ক্লাস ইউজ করব, অর্ডার ক্লাস। আমাদের রোটা শুরু হয়েছে এখানে। আচ্ছা, না একটা ডিপ নেই, ডিপের ক্লাস দেব রো। এর মধ্যে আমরা আরো 3টা ইয়া নেই, ডিপ নেই। হ্যাঁ, এগুলা ক্লাস দিব কল। এর মধ্যে কিছু কন্টেন্ট নেব। আরো 3টা নেই, আরো 2টা নেই, মোট 3টা নেব। তো এটা কি হবে? প্রথমে আসবে কোনটা? হ্যাঁ, প্রথম এটা বোঝার জন্য আমরা ইয়া লিখে রাখি যে ফার্স্ট, এটা এটার নাম দেই পিএইচপি ওয়ার্ডপ্রেস লারাভেল। হ্যাঁ, তো এটা যখন আমরা যখন ইয়াতে ব্রাউজারে রান করব, প্রথম কোন ডিপটা আসবে? পিএইচপি ডিপটা আসবে। হ্যাঁ, তারপর আসবে কি ওয়ার্ডপ্রেসের ডিপটা আসবে। হ্যাঁ, তারপর আসবে লারাভেলের ডিপ, তাই না? এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, নরমালি এটাই হওয়া উচিত। দেখেন, প্রথমে আমরা প্রথম যেই ডিপ লিখবো সেই ডিপ প্রথমে আসবে। হ্যাঁ, তারপরে যে ডিপ লিখবো তারপরে সেটা আসবে। হ্যাঁ, তারপরে আসবে। হ্যাঁ, এই সিরিয়াল মেনটেন করে। তো আমরা চাচ্ছি যে লারাভেলটা প্রথমে নিয়ে যাব, হ্যাঁ, আর পিএইচপিটা শেষে নিয়ে যাব। হ্যাঁ, এটা করব কিভাবে? কিন্তু আমরা এখানে যেই অর্ডারে লিখেছি সেই অর্ডারই রাখবো, অর্ডার চেঞ্জ করব না। তো ওটা করার জন্য আমাদেরকে একটা ক্লাস লিখতে হবে। সেই ক্লাসটা হচ্ছে অর্ডার ক্লাস। তো এখানে ওই যে প্রথম ডিপের মধ্যে আমরা লিখবো অর্ডার ক্লাস। অর্ডার এটা কোন কয় নম্বরে যাবে? এটা নিব আমরা 3 নম্বরে। হ্যাঁ, আর এই যে 3 নাম্বারটাকে নেব কোথায়? 1 নম্বরে। তো এখানে অর্ডার ক্লাসটা লিখি, অর্ডার এটা নেব কোথায়? 1 নম্বরে, আর এটা থাকবে 2 নম্বরে যেখানে আছে। এবার আমরা আউটপুট দেখি। দেখেন এই যে লারাভেলটা, হ্যাঁ, প্রথমে চলে আসছে, এটা অর্ডার 1 করে দিয়েছি। হ্যাঁ, আর পিএইচপিটা চলে গেছে একদম শেষে। হ্যাঁ, এটা অর্ডার 3, আর ওয়ার্ডপ্রেসটা এটা 2 নাম্বার অর্ডার। তো এভাবে আমরা কি করি? আমরা কোড লিখে অর্ডার রেগুলার চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, ডিপগুলার অর্ডার চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম নেস্টিং। হ্যাঁ, কিভাবে একটা রো এর ভিতরে আরেকটা করা যায়, রো কলাম লেখা যায়, নেস্টিং এর কাজগুলো দেখলাম। এরপর দেখলাম যে অফসেটিং। হ্যাঁ, অফসেটিংটা এটা ব্যবহার হবে, এটা আপনার ডিজাইন করার সময় এটার ব্যবহারটা দেখবেন, এটা অ্যাপ্লাই হবে। তারপর দেখলাম কি অর্ডারিং। হ্যাঁ, যে আমরা যে বাই ডিফল্ট যেভাবে ডিপ লিখি, এই ডিপ যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্ডার চেঞ্জ করতে চাই, সেই জন্য আমাদের অর্ডার ক্লাসটা লিখতে হবে। এই ফাইলগুলো দিয়ে দেই। অর্ডার ক্লাস সবগুলোতে লিখতে হবে না, কোনো একটা লিখে হবে? কি
হ্যাঁ সবগুলোর মধ্যে লিখে দিতে হবে যেগুলোকে আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ যেমন আমরা কি প্রথমটাকে নিয়েছি 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরটাকে নিয়েছি 1 নম্বরে, আর 2 নম্বরটা 2 নম্বরে আছে। হ্যাঁ তো এগুলো লিখে দিতে হবে। যদি ধরেন যে 2 নাম্বারটা তো 2 নাম্বারই থাকবে, 2 নম্বর যদি না দেই, 2 নাম্বারটা না লিখলে হবে? হ্যাঁ হওয়ার কথা না। যদি আমরা কেটে দেখি, দেখেন এই যে সে তখন 2 নাম্বারটা 1 নম্বরে চলে গেছে। হ্যাঁ সে 2 নাম্বারটাকে লিখে দিব, মানে যেটার মধ্যে লেখা হবে না সেটা মানে প্রায়োরিটি বেশি পাবে। হ্যাঁ যে এটার মধ্যে তো অর্ডার লেখা নাই, সে এটার প্রায়োরিটি বেশি পাচ্ছে। হ্যাঁ সে একদম সবার সামনে চলে গেছে, সেজন্য এটার মধ্যে অর্ডারটা লিখে দেব। সাগর ভাইয়া আসছিল, খাইয়ে চলে গেছে। ভাইয়া ওই যে বৃষ্টিতে নাকি আটকে গেছে। আপু আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। আরো কি কি কাজ করলো বলে। তো এরপর আমরা আমাদের গ্রিড সিস্টেমটা শেষ হলো। এরপর আমরা দেখব টাইপোগ্রাফি। হ্যাঁ টাইপোগ্রাফি বলতে কি বুঝি, কার কোনো আইডিয়া আছে টাইপোগ্রাফি সম্পর্কে? হ্যালো টাইপোগ্রাফিতে সাধারণত আমরা বিভিন্ন ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ফন্টের হুম হুম কালার দিতে পারি। হ্যাঁ ফন্টের সাইজ কালার, হ্যাঁ এগুলা নিয়ে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে কি টাইপোগ্রাফি। হ্যাঁ তো এই ফাইলটা আপনাদেরকে টাইপোগ্রাফির জন্য একটা ফাইল ক্রিয়েট করে নেই। তো টাইপোগ্রাফি এই পেজের মধ্যে এটা বুটস্ট্র্যাপটা অ্যাড করার জন্য কি করব, বুটস্ট্র্যাপের যে স্টার্টার টেমপ্লেটটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দেব। যে বুটস্ট্র্যাপের স্টার্টার টেমপ্লেটের মধ্যে আপনার সিডিএন এর লিংকগুলা দেওয়া আছে, আপনার সিএসএস ফাইলে, বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলের, তারপর কি দেওয়া আছে আপনার jQuery ফাইলে, হ্যাঁ প্রপার ফাইল, তারপর হচ্ছে যে বুটস্ট্র্যাপ min.js। হ্যাঁ এই সিডিএন এর লিংকগুলা দেওয়া আছে। এইটা আমরা যদি কপি করে নেই তাহলে কি এর সাথে লিংক আপ হয়ে যাবে প্রজেক্ট বুটস্ট্র্যাপের করার সাথে। সময় মানে এখান থেকে কপি করে নেব। জি যে কোনো প্রজেক্ট করার সময় সবসময় জন্য এখান থেকে কপি করে নেব। এটা একবার কপি করে রাখলাম, তারপরে আমাদের পিসিতে রাখলাম, তো এখান থেকে করে দেব। হ্যাঁ লিংক আপ করে দেব। আর আমরা যখন প্রজেক্ট করব, হ্যাঁ প্রজেক্টে কিন্তু লিংক আপ আমরা এক জায়গায় রাখবো। সে আমরা যে ফাইলগুলা এটাকে কিন্তু ভাগ করে দিব। হ্যাঁ ধরেন কি হেডার, হ্যাঁ ফুটার আর বডি। হ্যাঁ হেডার আর ফুটারটা কি থাকবে, সাইটের হেডার আর ফুটার কমন থাকবে তাই না? তো হেডার আর ফুটারটাকে আমরা আলাদা ফাইল করে নিব। হ্যাঁ পরে কি করব, যে বডিটা চেঞ্জ হবে, তারপর ধরেন মেনু স্যার আলাদা এগুলো কি করব। স্যার আমরা পিএইচপি তে কাজ করব না? হ্যাঁ পিএইচপি তে পরে ইনক্লুড করে দেব। পিএইচপি তে কাজ করতে গেলে হেডার ফুটার আর বডির মানে আলাদা আলাদা করে কাজ করতে হয়। আলাদা করে তারপর পিএইচপির একটা আছে আপনার ফাংশন আছে, সেটা হচ্ছে ইনক্লুড। হ্যাঁ ইনক্লুড লিখে কি করা যায়, ফাইলগুলো অ্যাড করা যায়, একটা ফাইলের সাথে আরেকটা ফাইল অ্যাড করা যায়। হ্যাঁ সে আপনার যে একটা ওয়েবসাইট যে করবেন, সেই ওয়েবসাইটে কি থাকবে, যে হেডার তারপরে মেনু, হ্যাঁ ফুটার এগুলা কিন্তু সেম থাকে। হ্যাঁ প্রায় সাইটে সেম থাকে না, তো ওটা থাকবে কি কমন থাকবে। আর এইটা বডিটা চেঞ্জ হবে, ডায়নামিক হবে। তো বডিটা ধরেন হোম পেজে একরকম হবে, অ্যাবাউট পেজে একরকম, কন্টাক্ট আছে বিভিন্ন পেজে বিভিন্ন রকম হবে। তো হেডার আর ফুটার এবং মেনু এগুলা কি করবেন, আলাদা আলাদা ফাইলের নাম দিয়ে সেভ করে রাখবেন। তা আর এটা আমরা যে সিএসএস টা অ্যাড করি কোথায়, হেডের মধ্যে অ্যাড করি না? হ্যাঁ তো সিএসএস টা থাকবে কি হেড পোর্শনে। তো ওখানে সিএসএস গুলো সেখানে আমরা লিংক করে দিব। যে সিএসএস এক্সটার্নাল সিএসএস গুলো আমরা অ্যাড করি কোথায়, হেড পোর্শনে না? তাহলে এটা থাকবে কি আমাদের একটা ফাইলে থাকবে হেডের মতো। আমরা যদি কোনো চেঞ্জ করতে হয়, একটা ফাইলে চেঞ্জ করলে কি হবে, আমাদের পুরো প্রজেক্টে পুরো ওয়েবসাইটে সেটা হবে। সে আপনার ফুটারে কোনো একটা জায়গায় চেঞ্জ করবেন, হ্যাঁ তো আপনার এইভাবে যদি ভাগ করে না নেন, হ্যাঁ আপনার ধরেন 20টা পেজ আছে, তাহলে কি থাকবে 20টা পেজে গিয়ে আপনার ফুটারে চেঞ্জ করতে হবে। হ্যাঁ এখন আপনি ফুটারটাকে আলাদা একটা পেজ নিয়ে নিলেন, হ্যাঁ কেটে আলাদা একটা পেজ করলেন, ফুটার ডট
পিএইচপি নামে অথবা হ্যাঁ একটা আলাদা একটা পেজ করলেন, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার যদি কোনো চেঞ্জ আসে তাহলে সেই ফুটার ডট পিএইচপি নামে যে ফাইলটা আছে সেই ফাইলে শুধু চেঞ্জ করবেন আর সব ফাইলে পেয়ে যাবে। কারণ কি সব ফাইলে কি করবে, ফুটারের লিঙ্কটা তো থাকবে এর সাথে, এই পেজটার সাথে হ্যাঁ ইনক্লুড করা থাকবে। তো একইভাবে হেডারে যদি কোনো চেঞ্জ হয় আপনি একটা ফাইলে চেঞ্জ করবেন, হ্যাঁ, আর অন্য ফাইলগুলোতে সে পেয়ে যাবে, কারণ অন্য ফাইলে এটার একটা হ্যাঁ লিঙ্ক করা থাকবে। এবার কি বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার। আর নয়তো কি করতে হবে, আমরা যদি এইভাবে কাজ না করি, হ্যাঁ, তো আপনাদের 20টা একটা সাইটে আপনার 20-25টা পেজ আছে, তো আপনার কোনো জায়গায় চেঞ্জ করতে হবে, তাহলে কি 20-25টা পেজে আপনাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এটা বেশি হয় না, কষ্টদায়ক হয় না? তো সেজন্য কি করতে হবে, যেগুলা কমন সেগুলাকে আলাদা একটা পেজে নিয়ে গিয়ে তারপরে ওগুলা কি করে দিতে হবে, ওই ইনক্লুড করে দিতে হবে। চেঞ্জ করতে হলে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় সে তার ইফেক্ট করবে। তো আমরা টাইপোগ্রাফি দেখব। টাইপোগ্রাফি কোনগুলা, হ্যাঁ, টাইপোগ্রাফি সম্পর্কে কার ধারণা আছে? হ্যালো? বললাম টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে ফন্ট চেঞ্জ করা যায়, টেক্সটের কালার চেঞ্জ করা যায়, টেক্সটের সাইজ দেওয়া যায়, এইগুলো। মানে টেক্সট নিয়ে যে কাজগুলা, হ্যাঁ, মানে ফন্টের সাইজ, ফন্টের কালার, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আপনার কোন একটা টেক্সট আপনি করবেন, অ্যালাইনমেন্ট করবেন, মোটামুটি স্যার একটা টেক্সট কাস্টমাইজ বা ডিজাইন করা আর কি। সেগুলা হচ্ছে টাইপোগ্রাফি। তো বুটস্ট্র্যাপে যে টাইপোগ্রাফির আছে, হ্যাঁ, ক্লাসগুলো আছে, সেগুলো আমরা দেখবো। আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে এটা নিয়ে নেই, কন্টেইনার ডিপ নেই, তাই না? আমরা যা রাখি কন্টেইনার ডিপে নেই, কন্টেইনারের পরে কি করি, পরে আমরা রো নেই, রো এর ভিতরে কাজ করি, হ্যাঁ। প্রথমে আমরা কি নেই, তাহলে প্রথমে কন্টেইনার, আমরা এখানে একটা ডিপ নেই, কন্টেইনার ডিপের ক্লাস দেই কন্টেইনার। আর আমরা যে ইউনিট আছে সিএসএস এর বিভিন্ন ইউনিট সম্পর্কে জানি, ইউনিট কয়টা আছে, যেমন পিক্সেল, হ্যাঁ, আর কি কি ইউনিট আছে? ইএম আছে। ইএম, হ্যাঁ, ইএম মানে কি, ইএম মানে কি, এমফাসাইজ, হ্যাঁ, ইএম মানে হচ্ছে এমফাসাইজ, মানে সে আপনার যদি কোনো একটা ফন্টের সাইজ যদি আপনি ডিফল্ট করে রাখেন সে 15, হ্যাঁ, তাহলে 1 মানে কত হবে, 15। 2 হবে কত, 15 দগুণে 30, হ্যাঁ, 3 হবে কত, 3×15 45, হ্যাঁ। আমাদের ইউনিটের মধ্যে আছে আপনার পিক্সেল আছে, ইএম আছে, তারপর আছে পিটি আছে, পার্সেন্টেজ আছে, আর এখানে বুটস্ট্র্যাপ যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে আরইএম। আরইএম মানে হচ্ছে রুট ইএম, হ্যাঁ, রুট ইএম, হ্যাঁ, ইএম মানে হচ্ছে কি এমফাসাইজ, হ্যাঁ। সেক্ষেত্রে কি থাকবে, কোনো একটা ধরেন ফিক্সড করা থাকবে, প্রথমে যে ফন্টটা হচ্ছে বাই ডিফল্ট ফন্ট ধরেন আপনার 15, হ্যাঁ, তাহলে 1 হবে 15, 2 হবে 30, হ্যাঁ, এইভাবে। তো বুটস্ট্র্যাপে আপনার যে 1 সমান ধরে, হ্যাঁ, 16 পিক্সেল ধরে, 1 ধরে 16 পিক্সেল। তো হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে? আর পিটি স্যার ওইটা মানে
পিটি হচ্ছে পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট। সেখানে আপনি ইউনিট দিবেন যে কত পয়েন্ট, 1 পয়েন্ট না কত পয়েন্ট, হ্যাঁ 2 পয়েন্ট। পিটি হচ্ছে পয়েন্ট, পিএক্স হচ্ছে পিক্সেল, ইএম হচ্ছে এমফাসাইজ, তারপরে যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ দেখবে আপনার পুরা সে আপনি উইথটা যদি দেন, হ্যাঁ 100% পরে কি হবে, পুরো 100% পাবে। যদি 80% দেন তাহলে আপনার কি ডিসপ্লের মনিটরের 80% পাবে, হ্যাঁ ওটা হচ্ছে পার্সেন্টের হিসাবটা ওইভাবে করে। আর পিটি হচ্ছে পয়েন্ট। আর বুটস্ট্র্যাপ কাজ করে কি আরইএম নিয়ে, হ্যাঁ আরইএম সমান সে 1 আরইএম সমান কত, 16 পিক্সেলকে সে 1 আরইএম ধরে নেয়, হ্যাঁ। তো আমরা যদি লিখি হেডিং, হ্যাঁ হেডিং এর ইয়াগুলা কি আছে আপনার, ট্যাগগুলা, হেডিং এর ট্যাগগুলা শুরু হয় কত থেকে, H1 থেকে হ্যাঁ H6 পর্যন্ত, হ্যাঁ সবচেয়ে বড় কোনটা, H1 H1, আর সবচেয়ে ছোট হচ্ছে H6, হ্যাঁ। বুটস্ট্র্যাপ করে কি, বুটস্ট্র্যাপ আপনার H6 এর যে, হ্যাঁ আপনার যে H6 লেখেন সে বুটস্ট্র্যাপ করবে কি 1 আরইএম, এটার সাইজটা 1 আরইএম করে দিবে, হ্যাঁ 1 আরইএম মানে কত, 16 পিক্সেল, হ্যাঁ সে এটাকে 16 পিক্সেল হিসেবে আপনার ফন্টটা তখন আপনার H6 ট্যাগের মধ্যে যে লিখবেন, আপনি টেক্সটটা লিখবেন, সেটার ফন্টের সাইজ হয়ে যাবে 1 আরইএম মানে কত, 16 পিক্সেল। হ্যাঁ বুটস্ট্র্যাপ এটা ওরা এটা এইভাবে বাই ডিফল্ট করে রাখছে, হ্যাঁ লুজ করে রেখেছে যে আপনি যদি 60 H6 লেখেন, হ্যাঁ ট্যাগটা লেখেন, এই ট্যাগের মাঝে যেই টেক্সটগুলো লিখবেন তার আপনার ফন্টের সাইজ সে 16 পিক্সেল করবে, হ্যাঁ মানে 1 আরইএম করবে। H1 দিলে হ্যাঁ এটা আস্তে আস্তে বাড়বে, দেখাচ্ছে। আর যদি করেন H5 লেখেন তখন কি করবে, 1.25 আরইএম, হ্যাঁ 1.25 আরইএম মানে কত হবে, 20 পিক্সেল, হ্যাঁ সে হ্যাঁ যে টেক্সটগুলো লাগে তার ফন্টের সাইজ 20 পিক্সেল করে দিবে। H4 লিখলে করবে কি 1.5 আরইএম, হ্যাঁ মানে হচ্ছে 24 পিক্সেল। H3 হ্যাঁ লিখলে কি হবে 1.75 আরইএম মানে 28 পিক্সেল। H2 তে হবে 2 আরইএম, হ্যাঁ 2 আরইএম হবে কত, হ্যাঁ 16 দোকানে 32 পিক্সেল। H1 এর ক্ষেত্রে হবে আপনার 2.5 আরইএম, হ্যাঁ মানে 40 পিক্সেল। তো HRM যদি আপনি লেখেন, H1 যদি লেখেন তাহলে কি হবে, ফন্টের সাইজ সে বাই ডিফল্ট হ্যাঁ 40 পিক্সেল ধরে নেবে, হ্যাঁ 40 পিক্সেল করে দিবে। দেখেন এই যে H6 এর জন্য হ্যাঁ 16 পিক্সেল, হ্যাঁ H5 এর জন্য হচ্ছে 20 পিক্সেল, H4 এর জন্য 24 পিক্সেল, H3 এর জন্য 28 পিক্সেল, H2 এর জন্য হচ্ছে 32 পিক্সেল, আর H1 এর জন্য 40 পিক্সেল। বুটস্ট্র্যাপে আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লের জন্য আবার কয়টা ক্লাস আছে, 4টা ক্লাস আছে। আর ডিসপ্লে ক্লাসগুলো করবে কি, ডিসপ্লে ক্লাস যদি আমরা ইউজ করি ফন্টের সাইজ আরো অনেক বড় হয়ে যাচ্ছে। H1 এ কত পাবে, ফন্টের সাইজ পাবে 40। এখন H1 এর ভিতরে যদি আমরা আরেকটা ক্লাস নেই ডিসপ্লে 1, হ্যাঁ তাহলে কি হবে, এর ফন্টের সাইজটা আরো অনেক হবে, বেড়ে যাবে, কিন্তু কি হবে ফন্টের যে ওয়েটটা, হ্যাঁ ওয়েটটা কমে যাবে, হ্যাঁ মানে থিকনেসটা কমে যাবে।
আমরা চারটা নিলাম, H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগে কি হবে, ফন্টের সাইজ হবে বাই ডিফল্ট 16, হ্যাঁ H1 এ হবে কত 40 পিক্সেল। হ্যাঁ তখন H1 এর মধ্যে যদি আমরা আবার একটা ক্লাস নেই, display1 display-1, হ্যাঁ তখন কি হবে, এই ফন্টের সাইজটা 40 পিক্সেল থেকে আরো বড় হয়ে যাবে। হ্যাঁ কিন্তু কি হবে, ফন্টের যে ওয়েটটা কমে যাবে, হ্যাঁ থিকনেসটা কমে যাবে। প্রথমটা নিলাম আমরা display1, এরপরটা নেই display2 আর display3, display4। হ্যাঁ এর আউটপুট দেখি। এই দেখেন আমাদের এই যে যে H1 এর, হ্যাঁ আমার ছিল কি ফন্টের সাইজ ছিল 40, এটা হচ্ছে নরমাল যে H1। হ্যাঁ তো এটা কি করেছে কি, আমরা H1 এর ভিতরে আবার display1 ক্লাসটা ইউজ করেছি। হ্যাঁ এর মাধ্যমে কি হয়েছে, ফন্টের সাইজটা আরো বড় হয়ে গেছে। হ্যাঁ কিন্তু ফন্টের ওয়েটটা কমে গেছে। হ্যাঁ দেখেন এটার চেয়ে ফন্টের ওয়েটটা, আর যে display1 হচ্ছে সবচেয়ে বড় হবে। হ্যাঁ তারপর হবে কি display2, এরপর হবে display3, তারপর হবে display4 এর সাইজ। পরবর্তীতে নিজের মতো করে কাস্টমাইজ করবো কি করে? জি এগুলো আপনার এই যে চারটায় ক্লাস, হ্যাঁ ডিসপ্লে ক্লাস হচ্ছে চারটায়। আর কাস্টমাইজ করে নিতে কি হতো, আপনাকে কাস্টমাইজ কোড লিখতে হবে। হ্যাঁ সিএসএস এক্সটার্নাল ফাইল নিয়ে সেখানে হ্যাঁ কোড লিখে দিতে হবে। হ্যাঁ সিএসএস আপনার নিজের মতো করে ক্লাস তৈরি করবেন, তৈরি করে সেটা অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পেরেছেন? জি স্যার। কিন্তু ওদের যে হ্যাঁ ডিফল্ট যে ওদের ক্লাসগুলা এখানে যে চারটায়, ডিসপ্লের জন্য চারটায় ক্লাস। H4 যে H1 টা, হ্যাঁ নরমাল যে সাইজটা, আর এবং H4 এর সাইজ কি এর চেয়ে বড়, তাই না? ফন্টে এটা ওয়েটটা একটু কম। এরপর আমরা প্যারাগ্রাফের ক্লাস দেখব। আমাদের অনেক ওয়েবসাইটে দেখবেন যে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, এর মধ্যে প্রথম যে খবর কি গড়বড় আগে দিতে পারবে না, খালি তো দেই ঘুরে এই বেড়ায়। এই ফেরদৌস ভাই, ভাই আচ্ছা কারা যদি হ্যাঁ আশেপাশে নয়েজ হয় তা মিউট করে নেবেন। হ্যাঁ কারণ যে ক্লাসের মধ্যে তো ডিস্টার্ব হয়। এরপর আমরা দেখব প্যারাগ্রাফের উপর বিভিন্ন কাজ দেখব। যে প্যারাগ্রাফ যে ওয়েবসাইটে দেখবেন অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, কিন্তু একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। হ্যাঁ রোকন ভাই বলেন। আর এই যে পিএইচপি ফাইলটা ডিসপ্লে করলাম কিভাবে স্যার ইয়ার ব্রাউজারে এই যে ওপেন পিএইচপি ফাইলটা আমরা যেটা কাজ, হ্যাঁ স্যার জি ওপেন উইথ দিয়েছি তো আপনার, হ্যাঁ ওপেন উইথ মজিলা ফায়ারফক্স। আর যদি সমস্যা হয় তো আপনারা এই যে ফাইলের এক্সটেনশনটা .html করে নেন। হ্যাঁ .html করে নেন। আর এটা এই যে আপনার রাইট বাটন ক্লিক করে হ্যাঁ ওপেন উইথ, সেক্ষেত্রে অ্যাপসটা দেখিয়ে দিয়েছি যে মজিলা ফায়ারফক্স। টেক্সট এডিটরের মধ্যে ওইটা নিলাম কি করে, যে typography.php।
প্যারাগ্রাফ আছে, এর মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ আকর্ষণীয় যেটা, সেটা কি করেন আপনারা একদম উপরে রাখেন, তাই না? আর সেটার কি করেন, ফন্টের সাইজটা একটু চেঞ্জ থাকে, অন্যরকম থাকে, এবং ফন্টের কালারটা অন্যরকম থাকে, হ্যাঁ, যে সেটা বোঝা যায় যে এটা হচ্ছে কি, হ্যাঁ আপনার ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এবং কি লিড প্যারাগ্রাফ। হ্যাঁ, তো ওটা দেওয়ার জন্য, ওটাকে স্টাইল করার জন্য কি আছে, বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, হ্যাঁ সেই ক্লাসটা আমরা দেখবো। আমরা কতগুলো প্যারাগ্রাফ নেই, আরবিটারি কিছু প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ নিয়ে এটা অ্যাপ্লাই করি। লরেম 50, এরকম কয়েকটা প্যারাগ্রাফ নেই। এর মধ্যে করলাম কি, প্রথম যে প্যারাগ্রাফটা ছিল সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ ব্যতিক্রমধর্মী হবে, হ্যাঁ তো এটার জন্য এটা এই যে মানে অন্যগুলোর চেয়ে আলাদা, হ্যাঁ এটা বোঝার জন্য কি করতে হবে, আমরা এটা একটা ক্লাস দেব, হ্যাঁ সেই ক্লাসের নাম হবে লিড। লিড ক্লাস দিলে কি হবে, অন্য যে প্যারাগ্রাফগুলো আছে তার চেয়ে এটাকে ভিন্নতর বোঝা যাবে, এর ফন্টের সাইজটা একটু ইয়ে হবে, বড় হবে, আর এর ইয়ে ফন্টের যে কালারটা একটু ম্যাট হয়ে যাবে। দেখেন এই যে আমাদের অনেকগুলা প্যারাগ্রাফ আছে, হ্যাঁ এই প্যারাগ্রাফগুলা সবগুলা কি হচ্ছে, বাই ডিফল্ট যে ফন্ট সাইজ এবং ফন্টের হ্যাঁ কালার সেগুলো পাচ্ছে, কিন্তু প্রথম যে প্যারাগ্রাফটা, হ্যাঁ যে প্যারাগ্রাফে আমরা লিড ক্লাস ইউজ করেছি সেটা কি হচ্ছে, সেটার ফন্টের সাইজটা একটু বড়, হ্যাঁ অন্যগুলার চেয়ে, এবং সেটার ফন্টের কালার কি, ফন্টের কালারটা একটু হালকা হয়ে গেছে, হ্যাঁ তাহলে কি বোঝা যাচ্ছে যে এই অন্য সবগুলা প্যারাগ্রাফের চেয়ে এই প্যারাগ্রাফটা একটু ভিন্নতর, হ্যাঁ এক্সেপশনাল। তো এটা ওইভাবে আমাদের কোনো প্যারাগ্রাফটা যদি আপনার এক্সট্রা কোনো আকর্ষণীয় ভাবে করতে চাই, হ্যাঁ দৃষ্টি আকর্ষণীয় ভাবে রাখতে চাই, সেক্ষেত্রে কি করব আমরা, ব্যতিক্রম হিসেবে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাকে লিড, হ্যাঁ লিড ক্লাস দেব। ক্লাসের ভিতরে কি কালারটা যাবে না, বাই ডিফল্ট এটাই থাকবে, আর কিছু করা যাবে না? জি জি, লিড ক্লাস হ্যাঁ এরকমই থাকবে, হ্যাঁ লিড ক্লাসে কি ক্লাসে অন্য কালার? আচ্ছা, বাই ডিফল্ট না, এটা কালার এরকম থাকবে, তো অন্য কালার দিতে হলে আপনাকে লিখতে হবে, কালারটা সে টেক্সট, হ্যাঁ টেক্সট লিখে সে কালারের নাম দিয়ে দিতে হবে, হ্যাঁ যেমন ওটা আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে কি করতে হবে, টেক্সট লিখে সে কি থাকে, প্রাইমারি আছে, তারপর কি আছে, সাকসেস আছে, ডেঞ্জার আছে, তারপরে আছে কি ওয়ার্নিং আছে, এইরকম কালার দিতে হবে, হ্যাঁ তো আমরা যদি প্রাইমারি লিখি, প্রাইমারি লিখলে কালারটা আপনার নীল হয়ে যাবে, হ্যাঁ তো আমরা যাই ইয়াতে হ্যাঁ দেখেন যে কালারটা, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর লিড দেওয়াতে কি হয়েছে, লিড দেওয়াতে এটা আপনার ফন্টের কালার এই সাইজটা বড় হয়ে গেছে, হ্যাঁ আর প্রাইমারি দেওয়াতে টেক্সটের কালারটা চেঞ্জ হয়েছে, এটা টেক্সটের কালার কি হবে, একদম নীল হবে, হ্যাঁ কিন্তু আমরা লিড দেওয়াতে নীলটা একটু হালকা হয়ে গেছে। আমরা এই যে টেক্সটের কালারটা আমরা যদি অন্য একটা প্যারাগ্রাফে দেই, সে আমাদের যেই প্যারাগ্রাফে লিড ইয়াটা নাই, হ্যাঁ ক্লাসটা নাই, সেখানে শুধু আমরা টেক্সট প্রাইমারি ক্লাসটা দিব। এবার আউটপুট দেখি, দেখেন এই যে এই নীল আর এই নীল, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না, এটা হচ্ছে অ্যাকচুয়াল নীল কালার, হ্যাঁ অ্যাকচুয়াল যে প্রাইমারির কালারটা, আর এই কালারটা দেখেন একটু হালকা হালকা, কেন, ওই যে লিড আমরা ইউজ করেছি কি, লিড, হ্যাঁ লিড ক্লাসটা ইউজ করেছি, লিড ক্লাসটার কাজ হবে কি, লিড ক্লাসটার কাজ হবে টেক্সটের ফন্টের সাইজটা একটু হ্যাঁ বড় করবে, আর যে টেক্সটের যে কালারটা থাকবে, হ্যাঁ যে কালারটা দেবো সেই কালারটাকে একটু হালকা করে দেবে। হ্যাঁ রোকন ভাই বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, জি জি। আচ্ছা আমরা যে ক্লাসই দেই না কেন, যদি আমরা সাকসেস লিখি তাহলে কি গ্রিন কালার পাবে, সাকসেসের সাথে যদি আমরা লিড ক্লাস ইউজ করি তখন কি হবে, ওই গ্রিন কালারটা একটু হালকা হয়ে যাবে।
আহ, এটা দেখলাম আমরা কিভাবে করতে হয়, কোন একটা প্যারাগ্রাফকে অন্য প্যারাগ্রাফের চেয়ে একটু আলাদাভাবে করা যায়, উপস্থাপন করা যায়। হ্যাঁ, এরপর আমরা দেখব যে আমাদের আমরা হয়তো শিখেছি না, সিএসএস দিয়ে কিভাবে কি করতে হয়, অ্যালাইনমেন্ট করতে হয়, তাই না? টেক্সটের অ্যালাইনমেন্ট করতে হয়। তো টেক্সটের অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের কিছু ক্লাস আছে বুটস্ট্র্যাপে, সেগুলো আমরা এখন দেখব। আমরা কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে আরবিটারি লোরেম লিখে কিছু আরবিটারি টেক্সট নিয়ে কিছু প্যারাগ্রাফ তৈরি করি। লোরেম ধরেন 30। হ্যাঁ, তো এটা করব কি আমরা চারটা প্যারাগ্রাফ নেই। তো এটা আমরা খুব সহজে ইনিট ইউজ করে করতে পারবো। শিফট অল্টার চেপে যদি অ্যারে ডাউন কি চাপি, হ্যাঁ, তাহলে নিচের দিকে আমাদের যেই টেক্সট আছে সেটা ডুপ্লিকেট তৈরি হবে। হ্যাঁ, ডুপ্লিকেট তৈরি হবে। তারপরে শিফট অ্যারো ধরে যদি আমরা আপে চাপি তাহলে উপরের দিকে যেই টেক্সট যেটা সিলেক্ট, হ্যাঁ, এটার ডুপ্লিকেট তৈরি হবে। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ থেকে আমরা 4টা প্যারাগ্রাফ তৈরি করে নিলাম। তো এই প্যারাগ্রাফগুলোকে এখন আমরা বিভিন্ন অ্যালাইনমেন্টের জন্য বিভিন্ন ক্লাস ইউজ করব। হ্যাঁ, তো লেফট অ্যালাইনমেন্টের জন্য আমরা করব কি, আমরা একটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে ক্লাস টেক্সট হাইফেন লেফট। টেক্সট হাইফেন লেফট দিলে কি করবে, এর অ্যালাইনমেন্টটা লেফটে নিয়ে আসবে। হ্যাঁ, লেফট অ্যালাইন করবে। এরপর আমরা যদি ইউজ করি লিখি টেক্সট হাইফেন রাইট, তাহলে কি হবে, এই টেক্সট এটা রাইট অ্যালাইনমেন্ট করে দিবে। হ্যাঁ, প্যারাগ্রাফটাকে রাইট অ্যালাইন করে দিবে। এখানে আমাদের 4টা ক্লাস আছে, লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাই। দেখেন লেফট অ্যালাইন করলে কি হবে, লেখাগুলা যে থেকে যে, হ্যাঁ, এগুলা যে শুরু হবে, লেফট থেকে শুরু হবে। প্রতিটা লাইন লেফট অ্যালাইন হবে। হ্যাঁ, আর রাইট লিখলে রাইট অ্যালাইন হবে। হ্যাঁ, রাইটে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। সেন্টার দিলে এটা পুরো ইয়াটাকে সেন্টারে নিয়ে আসবে। আর জাস্টিফাই করলে দেখবেন যে মাঝে গ্যাপগুলা হয়ে যাবে, এক একটা এক এক রকম হবে, প্রতিটা ওয়ার্ডের মধ্যে গ্যাপে সে পুরাটাকে একটা আপনার জাস্টিফাই আকারে নিয়ে আসবে। জাস্টিফাইয়াটা আসলে 3-4 লাইন হলে ভালো দেখা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা কন্টেন্ট একটু বেশি দেই তাহলে ডান দিকে বাম দিকে সমান থাকবে আর কি, ডানে বামে লাইন সমান থাকবে। কন্টেন্ট আমরা বেশি করে দেই জাস্টিফাইয়ের জন্য কন্টেন্ট। তাহলে এটা স্যার কপি করে দিলে হয়ে যাবে, তাহলে বেশি লরেম 100 নিলাম। স্যার স্ক্রিন বোধহয় স্যার আটকে গেছে। এবার ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, জি জি। হ্যাঁ, এই দেখেন জাস্টিফাই করে কি, জাস্টিফাই হলে সে ডানে বামে, হ্যাঁ, দুই দিকেই সমান করে নেবে। হ্যাঁ, তো এটা করার জন্য তার কি করতে হচ্ছে, তাই দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু গ্যাপটা সমান থাকবে না, কোনটার মধ্যে মানে বাড়িয়ে কমিয়ে নিয়ে সে এটাকে আপনাকে জাস্টিফাই আকারে দেখাবে। হ্যাঁ, রোকন ভাই জাস্টিফাইয়ের ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, জাস্টিফাইয়ের ব্যাপারটা কি রকম হবে বলেন? জাস্টিফাই হচ্ছে যে ডানে বামে সমান থাকবে, কোনো গ্যাপ থাকবে না।
তো এটা করার জন্য কি হবে? ওয়ার্ডের মাঝে- মাঝখানে গ্যাপ করে নেবে। হ্যাঁ, মাঝে যে ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডের দেখেন যে আপনার আমরা যে লেফট অ্যালাইন সেন্টার অথবা ইয়াগুলো রাইট অ্যালাইনমেন্ট করলাম, হ্যাঁ, বাম দিকে সেক্ষেত্রে সে দেখবেন লেফট অ্যালাইন দিলে প্রতিটা বামে ওয়ার্ডের সোজা মধ্যে হবে, গ্যাপ কিন্তু সমান থাকবে, হ্যাঁ, ডানে গ্যাপ খালি সমান রাখবে। থাকবে। কিন্তু জাস্টিফাই করার জন্য কি করতে হয়েছে, তাকে ডানে বামে দুই দিকে সমান করতে হয়েছে, সেই জন্য প্রতিটা ওয়ার্ডের মধ্যে গ্যাপ সমান থাকবে না, কোনো দুইটা ওয়ার্ডের মধ্যে হয়তো গ্যাপ কম থাকবে, কোনটার মধ্যে বেশি থাকবে। তো সে গ্যাপ কমিয়ে বাড়িয়ে এটাকে একটা জাস্টিফাই করে দিবে, হ্যাঁ, দুই পাশে সমান করে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমাদের যে চারটা অ্যালাইনমেন্ট, প্রথমে লেফট অ্যালাইনমেন্ট, তারপরে যে রাইট অ্যালাইনমেন্ট, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে সেন্টার, এরপর হচ্ছে কি আমাদের এই যে জাস্টিফাইড। এরপর আমরা দেখব যে টেক্সটকে বিভিন্ন, হ্যাঁ, ইয়াতে, হ্যাঁ, যে কেসে, যে লোয়ার কেস, হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং, যে লোয়ার কেস করে দিবে সবগুলা, আপার কেস করবে, ক্যাপিটালাইজ করবে, এই ব্যাপারগুলা দেখব। যেখানে আমরা কিছু টেক্সট লিখলাম, এই টেক্সটগুলোকে আমরা যদি সবগুলাকে ইয়া করতে চাই, লোয়ার কেস করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে আমরা একটা ক্লাস ইউজ করব, ক্লাসে লিখবো টেক্সট হাইফেন লোয়ার কেস। মানে টেক্সটগুলোকে যদি সবগুলোকে আপার কেসে করতে চাই, তো কি করব? ক্লাস লিখবো টেক্সট হাইফেন আপার কেস। ক্যাপিটালাইজ করব, হ্যাঁ, ক্যাপিটালাইজ মানে হচ্ছে যে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল থাকবে। আমাদের এখানে তো প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল করাই আছে, তো আমরা এটা ইয়া করে নেই, হ্যাঁ, লোয়ার কেসে করে নেই। টেক্সট হাইফেন ক্যাপিটালাইজ। প্রথমটা আমরা কি করেছিলাম? প্রথমটা লোয়ার কেস করে দিয়েছিলাম, টেক্সট হাইফেন লোয়ার কেস, সে দেখেন টেক্সটগুলো সব লোয়ার কেসে চলে আসছে, হ্যাঁ। এরপর এটা আমরা করেছি কি, আপার কেস, টেক্সট হাইফেন আপার কেস ক্লাস ইউজ করেছি, হ্যাঁ, সবগুলা লেটার সে আপার কেসে কনভার্ট করেছে। এরপরে আমরা টেক্সট ইয়ার জন্য প্রথম অক্ষর, ওয়ার্ডের প্রথম অক্ষরগুলোকে ক্যাপিটালাইজ করার জন্য কি করেছি? টেক্সট হাইফেন ক্যাপিটালাইজ ইউজ করেছি, হ্যাঁ, সে ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো আমাদেরকে ক্যাপিটালে কনভার্ট করে দিয়েছে।
এরপর আমরা দেখব টেক্সটের বিভিন্ন কালার। টেক্সটে বিভিন্ন কালার দিতে হলে আমরা টেক্সট টেক্সট লিখে তারপর বিভিন্ন কালারের নামগুলা দিব। হ্যাঁ, আর এখানে একটা জিনিস মনে রাখবেন যে বুটস্ট্র্যাপে যে ইয়াগুলো আছে, হ্যাঁ কালারগুলো আছে, প্রাইমারিতে সে নীল কালারকে ইয়া করে রিপ্রেজেন্ট করে, তারপর সাকসেসে গ্রিন, তারপর হচ্ছে ইনফোতে হালকা নীল, হ্যাঁ নীলের মধ্যে একটু ভেরিয়েশন, তারপর হচ্ছে ওয়ার্নিং এ করে আপনার ইয়েলো কালার, ডেঞ্জারে রেড কালার, হ্যাঁ তারপর মিউট দিলে সে ইয়া করে আপনার যে হালকা মানে ধূসর কালার, হ্যাঁ ইয়ার কালারটা ম্যাট একটা কালারটা সে ইয়া দেয়। তো এগুলা কি, এগুলা হচ্ছে এগুলা যদি আমরা টেক্সট লিখে হাইফেন দিয়ে প্রাইমারি দেই তাহলে কি হবে, টেক্সটের কালারটা ইয়া হবে নীল হবে। যদি আমরা বিজি লিখে হাইফেন লিখে ইয়া প্রাইমারি লিখি তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা নীল হবে। আমরা টেবিলের মধ্যে যদি এটা ইউজ করি তাহলে কি টেবিলের কালারটা নীল হবে। তো আমাদের এখানে যে ক্লাসগুলা প্রাইমারি, ডেঞ্জার, ওয়ার্নিং, হ্যাঁ এগুলা সবগুলা কিন্তু একই কালার, কিন্তু এটা আপনার এক এক ক্ষেত্রে টেক্সটের যদি দেখেন তাহলে কি আগে টেক্সট লিখে হাইফেন দিতে হবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি লিখে হাইফেন দিতে হবে, টেবিল ইউজ করতে চাইলে টেবিল লিখে হাইফেন দিতে হবে। আমরা টেক্সটের কালারগুলো চেঞ্জ করব, তাহলে কি লিখবো, টেক্সট হাইফেন প্রাইমারি। তো বাটনের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে কি লিখতে হবে, বিটিএন তারপরে স্পেস দিয়ে বিটিএন তারপরে হাইফেন প্রাইমারি। হ্যাঁ, টেক্সট হাইফেন সাকসেস। সাকসেস এটা কি কালার আসবে, গ্রিন কালার আসবে। টেক্সট হাইফেন ওয়ার্নিং, ওয়ার্নিং টেক্সট হাইফেন ডেঞ্জার, ডেঞ্জারে কি আসবে, রেড কালার আসবে। আর যদি ইনফো দেই, ইনফো এরপর আছে টেক্সট হাইফেন মিউট। দেখেন টেক্সট হাইফেন প্রাইমারি, এই প্রাইমারির জন্য এই কালার, তারপর হচ্ছে সাকসেসের জন্য গ্রিন কালার, ওয়ার্নিং এর জন্য ইয়েলো কালার, ডেঞ্জারের জন্য রেড কালার। আর ইনফোর মধ্যে দেখেন নীলে কিন্তু এটার মধ্যে চেঞ্জ আছে, এই যে এই প্রাইমারি কালারটা আর ইনফোর কালারটা, হ্যাঁ দুইটার মধ্যে কিন্তু চেঞ্জ, হ্যাঁ পার্থক্য আছে। প্রাইমারি কালারটা হচ্ছে কি উজ্জ্বল, হ্যাঁ আর ইনফোর কালারটা হচ্ছে কি কম উজ্জ্বল। আর ইয়াটা দেখেন মিউট দিলে কি হয়, কালারটা কালো কালো কালারটাই আপনার হালকা হয়ে যায়। হ্যাঁ, এই ছিল আমাদের মোটামুটি টাইপোগ্রাফি। হ্যাঁ, টাইপোগ্রাফি নিয়ে, টাইপোগ্রাফিতে আমরা কি কি দেখলাম, হেডিং এর ট্যাগ গুলা দেখলাম, এটার কত সাইজ পায় ইয়াতে বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট, এবং এরপর কি দেখলাম ডিসপ্লের ক্লাসগুলা, তারপর কোন একটা ইয়ার টেক্সটকে যদি লিড করতে হয় সেটা, তারপর টেক্সটের অ্যালাইনমেন্ট গুলা, লেফট রাইট সেন্টার জাস্টিফাই করা, তারপর টেক্সটের যে ইয়া ফরমেশন, যে লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ করা, টেক্সটের কালার দেওয়া, হ্যাঁ এগুলা দেখলাম। তো ফাইল
আমরা এখন টেবিল নিয়ে কাজ করব। তো টেবিল ইয়ে করার জন্য নতুন একটা ফাইল নিয়ে নেই। table.html। এখানে আমরা কি করব, এখানে আমরা লিংক অ্যাপটা দিয়ে দেব, বুটস্ট্র্যাপের জন্য যে লিংক আছে সেই লিংকটা দিয়ে দেব। আর এখানে জেএস ফাইলগুলো যে লিংক আছে সেটাও দিয়ে দেব। জেএস ফাইলের লিংকটা আমরা রাখবো কোথায়, বডি ট্যাগ যে ইন্ডিং বডি ট্যাগ সেটার ঠিক উপরে। বুটস্ট্র্যাপ 4 টেবিল। আচ্ছা, টেবিলের যে HTML ট্যাগ, হ্যাঁ টেবিলে কি কি ট্যাগ আছে, হ্যাঁ টেবিলটা কি কিভাবে তৈরি করতে হয় এটা কি আপনাদের মনে আছে? হ্যালো, হ্যাঁ বুটস্ট্র্যাপে আমরা একটা টেবিল শুরু করব কিভাবে? স্যার হলো টিআর স্যার, প্রথমে কি ট্যাগ দিতে হবে? টিআর। প্রথমে টেবিল ট্যাগ দিতে হবে তাই না? তারপর টেবিলের ভিতর যে টেবিলের যে এটা কি মূল যে স্ট্রাকচারটা, টেবিলটা কিভাবে গঠিত হয় রো এবং কলাম নিয়ে, হ্যাঁ রো কোনটা আর কলাম কোনটা এটা কি আমরা বুঝি? হ্যালো, জি স্যার। রো আর রো হলো ডানে বামে যেটা, আর কলাম হলো উপরে নিচে যেটা। এখন টেবিলে রোটাকে রিপ্রেজেন্ট করা হয় কোন ট্যাগ দিয়ে? টিআর, টিআর দ্বারা। দিয়ে, হ্যাঁ। আর কলামকে রিপ্রেজেন্ট করা হয় টিডি। টিডি দিয়ে, হ্যাঁ টেবিল সেল। টিডি স্যার। হ্যাঁ, তো রো এর ভিতর কলাম থাকে নাকি কলামের ভিতর রো থাকে? রো এর মধ্যে কলাম রোর থাকে। ভিতরে কলাম থাকবে। হ্যাঁ, তাহলে কি টি এর ভিতরে টিডি, টিআর এর ভিতরে থাকবে টিডি। হ্যাঁ, তো আমরা যদি একটা টেবিল তৈরি করতে চাই, হ্যাঁ যে টেবিলের মধ্যে থাকবে রো থাকবে 4টা, হ্যাঁ এবং প্রতিটা রো এর মধ্যে কলাম থাকবে 3টা, সেটা আমরা কিভাবে করব? সেটা সবাই তৈরি করেন। হ্যাঁ, যে রো থাকবে প্রতিটা টোটাল আমাদের টেবিলে রো থাকবে 4টা, হ্যাঁ এবং প্রতিটা রো এর মধ্যে কলাম থাকবে 3টা করে। হ্যাঁ, এটা আমরা সবাই তৈরি করি, একটা বেসিক একটা টেবিল তৈরি করি। তারপরে টেবিলগুলোর মধ্যে আমরা বিভিন্ন স্টাইল ইউজ করে সেটাকে দৃষ্টিনন্দন করব। সবাই আমরা তৈরি করি, 4টা রো হবে এবং প্রতি রোতে 3টা করে কলাম হবে।
হ্যাঁ দেখেন এই যে টেবিলটা আসছে, হ্যাঁ, কিন্তু এই টেবিলে কিছু বোঝা যাচ্ছে না, হ্যাঁ, কোনো মার্জিন নাই, হ্যাঁ, কোনো বর্ডার নেই, হ্যাঁ, কোনো প্যাডিং নেই, একদম সেটা কি একদম অ্যাডজাসেন্ট হয়ে আছে, তাই না? তো এই টেবিলে যদি আমরা কিসের ক্লাস ইউজ করি, হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি, তো দেখি কি রকম হয়। আমরা যে টেবিল ট্যাগ আছে এই টেবিল ট্যাগের মধ্যে একটা ক্লাস ইউজ করব বুটস্ট্র্যাপের। সেই ক্লাসটা হচ্ছে কি টেবিল ক্লাস, হ্যাঁ, ক্লাস টেবিল। এটা ইউজ করলে দেখি কিরকম হয় এখন। হুম, দেখেন সে কি করেছে, প্রতিটা, হ্যাঁ, রো কলামের সে ইয়ার মধ্যে কি করেছে, একটা প্যাডিং পেয়েছে, হ্যাঁ, সে দেখেন, এবং কি করেছে প্রতিটা রো এর নিচে একটা করে প্রতিটা দুইটা রো এর মাঝে একটা করে কি দিয়েছে, মার্জিন দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, মার্জিন না, এটা কি বর্ডার দিয়েছে, এবং প্যাডিং দিয়েছে, হ্যাঁ। তো টেবিলটা একটু মানে একটু ভিজিবল হয়েছে, একটু বোঝা যাচ্ছে। এখন এই টেবিলকে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে টেবিল ক্লাসটা লিখতে হবে, এরপর স্পেস দিয়ে আরেকটা ক্লাস লিখতে হবে, হ্যাঁ, টেবিলের চারিদিকে যদি আমরা বর্ডার দিতে চাই, আরেকটা ক্লাস লিখবো, টেবিল হাইফেন বর্ডার। প্রথমে দিতে হবে টেবিল ক্লাস, তারপর দিতে হবে টেবিল হাইফেন বর্ডার। টেবিল ক্লাস দিলে কি হবে, প্রতিটা যে টিডি গুলা কি হবে, আপনার প্যাডিং পাবে, হ্যাঁ, আর যে টেবিল বর্ডার দিয়েছি, বর্ডার দিলে চারদিকে সে বর্ডার পাবে। দেখেন চারদিকে বর্ডার পেয়েছে, হ্যাঁ। এখন টেবিলটা দেখতে একটু ভালো লাগতেছে, হ্যাঁ। আপনার এই যে ইয়াগুলা যে টেক্সট গুলা আছে, টেক্সট গুলা কি আপনার ইয়া থেকে প্যাডিং পেয়েছে, চারদিকে প্যাডিং পেয়েছে, তারপর কি আপনার বর্ডার পেয়েছে। এরপর আমরা যদি ইয়া দেখতে চাই যে টেবিলে কিভাবে হোভার করব, হ্যাঁ, হোভার করার জন্য আমরা একটা ক্লাস ইউজ করব। মানে এখানে আমরা একটা ক্লাস নেই, আরেকটা টেবিল নেই। এই টেবিলে করব কি, এই টেবিলে প্রথমে টেবিল ক্লাস দিব, এরপর দেব টেবিল হাইফেন হোভার। হোভার দিলে কি হবে, মাউস যখন আমরা কোনো একটা রো এর উপর নিয়ে যাব তখন একটা এফেক্ট, হ্যাঁ, চলে আসবে। হুম, আমাদের দ্বিতীয় টেবিলে আমরা হোভার ক্লাসটা ইউজ করেছি, হ্যাঁ। দেখেন হোভার করলে কি হয়, কোনো একটা রো এর মধ্যে, যে রো এর মধ্যে উপরে আমরা মাউসটা নিয়ে যাই, সে রো এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। এখন এই টেবিলের যে সাইজটা, হ্যাঁ, এই সাইজটা স্যার একটু কথা পেজ ব্যাপী আছে, হ্যাঁ। মানে টেবিলের সাইজটা যদি আমরা ছোট করতে চাই, হ্যাঁ, কম্প্যাক্ট করতে চাই, তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের আরেকটা ক্লাস ইউজ করতে হবে, এসএম ক্লাসটা ইউজ করলে কি হবে, টেবিলের সাইজটা ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে যে প্যাডিং গুলা যে ইউজ হয়েছে, হ্যাঁ, প্যাডিং গুলা কমে যাবে। এটা আমরা একটা টেবিল নিলাম, সেই টেবিলে আমরা ক্লাস ইউজ করব, প্রথমে টেবিল, তারপরে স্পেস দিয়ে টেবিল হাইফেন এসএম। এটা করব কিসের জন্য, কম্প্যাক্ট টেবিলের জন্য, হ্যাঁ, টেবিলের সাইজটা ছোট হয়ে যাবে। স্যার প্রথম এটা দেখি কোডটা একটু স্যার আমার প্রথম টেবিলটা স্যার হ্যাঁ দেখেন এই যে প্রথম টেবিল আমাদের, টেবিল বর্ডার বর্ডার দিলে চারদিকে একটা বর্ডার পড়বে। ঠিক আছে স্যার। এরপরে আমরা দেখেছিলাম হোভারের, হ্যাঁ, হোভার ক্লাসের কাজটা। হ্যাঁ, এরপর দেখেছি আমরা টেবিলের সাইজটা যদি, হ্যাঁ, ছোট করতে চাই, হ্যাঁ, কম্প্যাক্ট করতে চাই, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে
টেবিল স্পেস দিয়ে টেবিল হাইফেন এসএম, এসএম ক্লাসটা ইউজ করব। দেখেন এক্ষেত্রে টেবিলটা একটু কম্প্যাক্ট হয়ে গেছে, যে টেবিলের উপরে দুটার দেখেন সাইজ কত, হ্যাঁ, আর নিচেরটার সাইজ কমে গেছে। এটা কি করছে, প্যাডিংটা সে কমিয়ে দিয়েছে, হ্যাঁ, প্যাডিংটা কমিয়ে দিয়েছে, আর একটা রো এর যে ইয়াটা, রো এর সাইজ গুলা কমে গেছে, হাইট গুলা কমে গেছে, সে প্যাডিংটা কমিয়ে দিয়েছে। এটা শুধু যদি আমরা বর্ডারটা ইউজ করি, টেবিল বর্ডার, দেখেন এই যে এটা চারিদিকে বর্ডার পড়েছে, আর এটা কি, এগুলা এটার চেয়ে সাইজ কমে গেছে, তাই না? কিভাবে কমলো? এটা সে এই ক্লাস ইউজ করার ফলে সে প্যাডিং গুলা কমিয়ে দিয়েছে। দেখেন এটার যে প্যাডিং, প্রথম ক্লাসটা আমাদের যে এটার যে প্যাডিং ছিল চারদিকে, আর এই যে এটার যে অ্যাসাম ইউজ করেছে এটার যে প্যাডিং চারদিকে, হ্যাঁ, প্যাডিং এটা কি কম, হ্যাঁ, সেজন্য এই প্যাডিং কমিয়ে সে কম্প্যাক্ট করেছে, টেবিলের সাইজটা ছোট করে দিয়েছে। এরপর আমরা যদি টেবিলটাকে একটা ডার্ক, হ্যাঁ, ডার্ক ব্যাকগ্রাউন্ডে করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে আমরা নিতে হবে, ক্লাস নিতে হবে টেবিল স্পেস দিয়ে টেবিল হাইফেন ডার্ক। টেবিলের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে। দেখেন এই যে আমাদের এটা টেবিল হাইফেন, এটা আমরা ডার্ক টেবিল, তো এটা ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে কালো, আর ফন্টের কালার গুলা হয়ে গেছে সাদা। আর টেবিল আমরা কোথায় ইউজ করব? টেবিল আমরা ইউজ করব সে কোনো একটা, যদি রিপোর্ট জেনারেট করতে চাই আমাদের থেকে, ওয়েব অ্যাপ থেকে কোনো রিপোর্ট তৈরি করতে চাই, রিপোর্টটা কি করব, আমরা টেবুলার আকারে শো করব। অথবা সে আমাদের যে একটা যদি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, হ্যাঁ, সেই স্টুডেন্টের লিস্টগুলো যখন আমরা করব, ডিসপ্লে করতে যাবো, তো এই স্টুডেন্ট লিস্টগুলো আমরা টেবুলার ফর্মে করব, হ্যাঁ। আমরা যদি কোনো ই কমার্স সাইট ইউজ করি, ই কমার্স সাইটে কোনো একটা কয়টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি গুলার লিস্ট চাইলে আমরা টেবুলার ফর্মে করব, শো করব। এছাড়া কোনো একটা ক্যাটাগরিতে কতগুলা প্রোডাক্ট আছে, যে আজকের দিনে কতগুলা প্রোডাক্ট বিক্রি হলো, কতগুলা প্রোডাক্টের অর্ডার হলো, কতগুলা প্রোডাক্ট ডেলিভারি হলো, হ্যাঁ, তো এগুলা কি করতে পারে, এগুলো আমরা টেবুলার ফর্মে করব, হ্যাঁ, ডিসপ্লে করব। এরপর দেখবো আমরা স্ট্রাইপ টেবিল কিভাবে তৈরি করতে হয়। স্ট্রাইপ টেবিল কিরকম হবে, সে প্রথম রোটা একরকম হয়েছে, দ্বিতীয় রোটা আরেক রকম, এরপর তৃতীয় রোটা, মানে স্ট্রাইপ বোঝা যাবে, হ্যাঁ, মানে হালকা কিছু রোতে হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে, আর কিছু রোতে ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, সেটা হচ্ছে স্ট্রাইপ। স্ট্রাইপ টেবিল করতে হলে আমাদেরকে ক্লাস দেখতে হবে, টেবিল স্পেস, তারপর টেবিল হাইফেন স্ট্রাইপ। স্ট্রাইপ টেবিলে দেখেন এই যে প্রথম রো এর ব্যাকগ্রাউন্ডে হালকা একটা
ব্যাকগ্রাউন্ড কালার পড়েছে, হ্যাঁ হালকা ব্যাকগ্রাউন্ড কালার। দ্বিতীয় রোতে নাই, আবার তৃতীয় রো এর ব্যাকগ্রাউন্ড কালার হালকা, চতুর্থ রোতে ব্যাকগ্রাউন্ড কালার নেই, হ্যাঁ সাদা একদম। আর প্রথম এবং তৃতীয় রোতে হালকা ব্যাকগ্রাউন্ড পড়েছে, দ্বিতীয় এবং চতুর্থ রোতে ব্যাকগ্রাউন্ড একদম সাদা। এটা যদি আমরা ডার্কের উপর করতে চাই সেটা আরো বোঝা যাবে, হ্যাঁ লাইটের মধ্যে বোঝা যাচ্ছে না। এটার উপর যদি আমরা ডার্ক করতে চাই, ডার্ক টেবিলের উপর টেবিল টাইপ করতে চাইলে কি করতে হবে, প্রথমে টেবিল ক্লাস লিখতে হবে, স্পেস দিয়ে টেবিল ডার্ক লিখতে হবে, হ্যাঁ টেবিল হাইফেন ডার্ক। এরপর আমরা লিখবো টেবিল হাইফেন স্ট্রাইপ। হ্যাঁ আমরা কিন্তু এখানে কয়টা, 3টা ক্লাস ইউজ করেছি। আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে টেবিল, তারপর আমরা স্পেস দিয়ে আরেকটা ক্লাস লিখেছি টেবিল হাইফেন ডার্ক, হ্যাঁ এরপর আমরা স্পেস দিয়ে তৃতীয় ক্লাস লিখেছি টেবিল হাইফেন স্ট্রাইপ। দেখেন এই যে আমাদের ডার্ক টেবিলের উপর আমরা স্ট্রাইপ করেছি, হ্যাঁ তাহলে এটা দেখেন আমাদের যে প্রথম রো, হ্যাঁ এবং তৃতীয় রো, হ্যাঁ এই রো দুটা ব্যাকগ্রাউন্ড একরকম, আর দ্বিতীয় রো আর চতুর্থ রো, হ্যাঁ এই এই রো দুটার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ অন্য রো একটু ভিন্ন, হ্যাঁ তাহলে কি হচ্ছে আমাদের জোর এবং বেজোর আমরা বুঝতে পারতেছি। জোর যে রো আছে, রো আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ড একরকম, আর বেজোর রোগুলার ব্যাকগ্রাউন্ড আরেক রকম, হ্যাঁ তাহলে এটা কি আসতেছে, একটা স্ট্রাইপের ইফেক্ট আসতেছে। এই ক্লাসটা আপনারা লক্ষ্য করেন। তারপর আমরা যদি কোনো একটা টেবিল তৈরি করতে চাই, যে টেবিলে কোনো বর্ডার থাকবে না, হ্যাঁ সেক্ষেত্রে কি আমাদেরকে একটা লিখতে হবে, ক্লাস লিখতে হবে টেবিল বর্ডারলেস, টেবিল হাইফেন বর্ডারলেস। প্রথমে টেবিল ক্লাসটা লিখবো স্পেস দিয়ে, তারপর টেবিল, এরপর হাইফেন দিব বর্ডারলেস। এর মাধ্যমে আমাদের বর্ডারলেস টেবিল তৈরি হবে। দেখেন এই যে আমাদের যে লেটেস্ট যে টেবিলটা, এই টেবিলে কোনো বর্ডার নেই। টেবিলের কিন্তু পোর্শন থাকে কয়েকটা। টেবিলে কয়টা পোর্শন থাকে কে বলতে পারবেন? হ্যালো আকাশ শেখ, কোশ্চেনটা বুঝলাম না। টেবিলে পোর্শন থাকে কয়টা? আমরা হেডের জন্য আলাদা একটা পোর্শন করতে পারি না, টি হেড দিয়ে, টি হেড টি বডি, এটা করতে পারি না? হ্যালো জি স্যার, টিআইএস একটা। টি হেড, টি হেড যেটা স্যার। টেবিলের হেডার থাকবে, হ্যাঁ তারপর কি থাকবে, টি বডি, হ্যাঁ তো টি হেডটা টি বডির মধ্যে পার্থক্য বলতে পারবেন? টি হেডটা মানে কি রকম হয়? টিআইএস টি হেডটা হচ্ছে মানে সর্ব উপরে যেটা থাকে একদম হ্যাঁ। মানে বোর্ড আকারের। হ্যাঁ ওটা সেক্ষেত্রে যে সেখানে যদি আমরা কোনো টেক্সট লিখি, সেই টেক্সটে কি হবে, স্টাইলটা কেমন হবে? টি টি হেডের হেডিং মধ্যে আকারে শো লিখলে করবে। আপনার বোর্ড হবে, বোর্ড। হ্যাঁ বোল্ড হয়ে যাবে, হ্যাঁ এটা আমি শুনতে যাচ্ছি যে টি হেডে কি করবে, টি হেডের ক্যারেক্টারিস্টিক হচ্ছে টি হেডের মধ্যে টি হেডটা কি করবে, আপনার এখানে যে টেক্সট লিখবেন, যে লেখাগুলো লিখবেন সেগুলো কি করে দেবে, সে বোল্ড করে দেবে, হ্যাঁ আর টি হেডটা কি মানে টেবিলের শিরোনাম, হ্যাঁ সে একটা কোনো একটা আপনার রিপোর্ট জেনারেট করবেন, সেই রিপোর্টের যে হেডলাইন গুলো কি করবেন, সে আপনার একটা স্টুডেন্টদের একটা রিপোর্ট জেনারেট করবেন যে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, তো আপনি কি প্রথমে হেডার দিবেন, হেডারে কি লিখবেন, ধরেন যে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, হ্যাঁ ক্লাস, হ্যাঁ নাম ক্লাস রোল নাম্বার, হ্যাঁ
এটা লিখলেন। তো এটা কি করবেন, এটা একটু আমরা এই আর কি বোর্ড আকারে লিখি, বোর্ড ফর্মে লিখি, তাই না? এরপর থাকবে কি, এরপর একে একে স্টুডেন্টদের লিস্ট গুলো চলে আসবে, হ্যাঁ, যে স্টুডেন্ট 1 নম্বর রোলকে তার নাম, তার শাখা, 2 নম্বর, ওগুলা কি, ওগুলা যে ডাটাগুলা থাকে কি নর্মাল ফন্টে, হ্যাঁ, আর যে হেডারটা থাকে কি বোল্ড ফন্টে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো ওটা আমরা এখন দেখবো, একটা টেবিল তৈরি করব, সেই টেবিলে কি থাকবে, হেডার হেডার থাকবে, হ্যাঁ, আর আর টি বডি থাকবে, টি বডির মধ্যে এটা থাকবে নর্মাল টেবিল, টেবিলের মধ্যে প্রথমে থাকবে টি হেড, টি হেড, আর আরেকটা থাকবে কি টি বডি, হ্যাঁ, 2টা পোর্শন টি বডি। এখন টি হেডের মধ্যে আমরা কি নিব, টি হেডের মধ্যে আর একটা রো নিব, হ্যাঁ, একটা রো নিব, সে একটা রোতে, এই রোতে আবার কলাম নিব আমরা 3টা কলাম, 3টা, হ্যাঁ। টি হেডের মধ্যে থাকে কি টি এইচ, হ্যাঁ, টি হেডার যেটা বলে টি এইচ, হ্যাঁ। তো এটা নেব আমরা 3টা, মানে কলাম থাকবে 3টা, হ্যাঁ। আর আচ্ছা, এখানে 3টা কলাম নেই, তো প্রথমে দিলাম সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, এরপর দিলাম নেম, এরপর দিলাম অ্যাড্রেস। আর টি বডিতে করবো কি, টি বডিতে আমাদের কি করতে হবে, রোজগুলো যতগুলো রো নিব ততগুলো রোতে আবার 3টা করে সিডি নিতে হবে, হ্যাঁ, কলাম নিতে হবে। আমরা কয়েকটা নেই, 3টা নিলাম, সিরিয়াল নাম্বার 1, 2, 3। আমরা একটা নিলাম, টেবিল নিলাম, সেই টেবিলে কি থাকলো আমাদের টি হেড আছে, আর আছে টি বডি, হ্যাঁ, টি হেড এর মধ্যে কি একটা রো আছে, আর 3টা টি এইচ আছে, হ্যাঁ। আর টি বডির মধ্যে আছে 3টা রো, এবং প্রতিটা রোতে আছে 3টা করে কলাম আছে টিডি। তো আমরা এটাকে করার জন্য বুটস্ট্র্যাপের ক্লাস দিব কোথায়, টেবিলে, টেবিলে আমরা দেব বুটস্ট্র্যাপের ক্লাস, কি ক্লাস দিতে হবে, টেবিল ক্লাস। আর টি ইয়ার মধ্যে, হ্যাঁ, টি হেডে আমরা ক্লাস কি দিব, এটাকে আমরা লাইট করতে পারি, ডার্কও করতে পারি। তো আমরা এই পর্যন্ত যা করলাম সেটার আউটপুটটা দেখি। হ্যাঁ, দেখেন আমাদের যে টি হেড সহ একটা টেবিল, হ্যাঁ, টি হেড এর মধ্যে যা লিখেছি সেটা কি আসছে, এটা আমাদের বোর্ড আসছে, সিরিয়াল নাম্বার, নেম, অ্যাড্রেস। আর যে আপনার টেবিল বডিতে যা, সেটা বোর্ড না, সেটা নর্মাল ফন্টে আসছে। এখন এটা টি হেডের মধ্যে, টি হেডের জন্য আমাদের কিছু ক্লাস আছে বুটস্ট্র্যাপে, সেগুলো আমরা ইউজ করি। টি হেডের জন্য একটা ক্লাস আছে, সেটা হচ্ছে টি হেড হাইফেন লাইট, টি হেড হাইফেন লাইট। কি হবে, ব্যাকগ্রাউন্ডটা লাইট হবে ইসের, আপনার টি হেডের। দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাইট, হ্যাঁ, 200-র একটা
ব্যাকগ্রাউন্ড পড়েছে টি হেডের, হ্যাঁ টি হেডের একটা ব্যাকগ্রাউন্ড পড়েছে ধূসর কালারের। একই টেবিল আমরা আবার কপি করব, কপি করে এবার দেখব টি হেড যদি ডার্ক করি তাহলে এটা কিরকম আসে। টি হেড দিলাম এবার ডার্ক, এবার এর আউটপুট দেখি। দেখেন এই যে ডার্ক, প্রথমটা ছিল আমরা টি হেড দিয়েছিলাম লাইট, হ্যাঁ তাহলে এটা কি ব্যাকগ্রাউন্ডটা টি হেড এর ব্যাকগ্রাউন্ডটা লাইট একটা মানে ধূসর কালারের ব্যাকগ্রাউন্ড হয়েছিল। আর পরেরটা আমরা টি হেড ডার্ক দিয়েছি, হ্যাঁ, সেটা ব্যাকগ্রাউন্ড কালারটা কালো, হ্যাঁ, এবং ফন্ট কালারটা সাদা হয়ে গেছে। স্যার মাঝখান দিয়ে বর্ডার দেবো কি করে? কোনটা? স্যার প্রতিটি কলামের মাঝখান দিয়ে। ওই যে মাঝখানে যে বর্ডারটা, হ্যাঁ স্যার লম্বা লম্বি উপর নিচে, মানে তিনটা ভাগ করতে যাচ্ছে আর কি। ও মাঝে বর্ডার দিবেন। যখন টেবিল করলাম টেবিলের তো তিনটা, আপনি কলামগুলোর মাঝে মাঝে বর্ডার দিবেন তাই না? তাহলে আমাদেরকে ইয়া দিতে হবে কলাম বর্ডার, হ্যাঁ বর্ডার কলাম দিয়ে দিতে হবে টেবিলের মধ্যে। একটা ইয়া ক্লাস লিখতে হবে টেবিল, হ্যাঁ বর্ডার, হ্যাঁ হাইফেন বর্ডার, এটা দিয়ে দিব, তার চারদিকে বর্ডার পড়বে। দেখেন এই যে এবার কলামের যে বর্ডার পড়েছে নিচেরটার মধ্যে লক্ষ্য করেন, আমরা নিচেরটার মধ্যে দিয়েছি, হ্যাঁ ডার্ক যেটা, দেখেন কলামের মধ্যে বর্ডার পড়েছে। বর্ডার কি বোঝা যাচ্ছে? জি স্যার। হুম। স্যার এই তিনটা কলামের স্পেস যদি আমি কমাইতে চাই, কম বেশি করতে চাই, সেটা কিভাবে করবো? কোন স্পেস? সাইজ, এক একটা কলামের সাইজ। হ্যাঁ কলামের সাইজ গুলা ইয়া করতে হলে আপনার ইয়া, হ্যাঁ ওই যে আপনার কাস্টমাইজ ইয়া লিখতে হবে, হ্যাঁ সিএসএস লিখতে হবে। একটা টেবিল নেই, এই টেবিলটা নিয়ে, এই টেবিলটা নিয়ে আমরা চেঞ্জ করব। টেবিলে করব কি, প্রথম যে রোটা আছে সেটার এক কালার রাখবো, দ্বিতীয় রোতে আরেক কালার, এভাবে প্রতিটা রোতে আলাদা আলাদা কালার দিব। প্রথম রোতে আমরা ক্লাস দিব টেবিল হাইফেন প্রাইমারি, প্রাইমারি। দ্বিতীয় রোতে আমরা ক্লাস দিব ইনফো, এরপর দেব ওয়ার্নিং, এরপর দেব ডেঞ্জার, এরপর দেব মিউটেড,
দেখেন এই টেবিলে আমরা এক একটা রোতে এক এক রকম ডিজাইন করেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের এটা টি হেড, হ্যাঁ টি হেড দিয়েছি লাইট, হ্যাঁ তারপর আমরা যে প্রাইমারি, তারপর দিয়েছি সাকসেস, এরপর ইনফো, এরপর হচ্ছে ওয়ার্নিং, ওয়ার্নিং, এরপর ডেঞ্জার, এরপর হচ্ছে মিউটেড। এভাবে টেবিলের আমরা বিভিন্ন রোকে বিভিন্ন স্টাইলে ডিজাইনে সাজাতে পারবো। স্যার এই কালার গুলো ছাড়া কি অন্য কালার দেওয়া যাবে না? দেওয়া যাবে। কিভাবে স্যার? আপনাকে কোড লিখে নিতে হবে। সে আপনি দিলেন এখানে লিখি, সিএসএস লিখি। সিএসএস লিখতে হবে কোথায় মনে আছে? সিএসএস এর স্টাইল শিটে। হ্যাঁ স্টাইল শিটে আমরা হেডের ভিতরে লিখতে পারি, তাই না? স্টাইল ট্যাগ দিয়ে। তো ক্লাস তৈরি করতে হলে কি করতে হয়? ডট দিতে হয় নাকি হ্যাশ দিতে? স্যার ডট। ডট দিতে হবে। তো ক্লাসের একটা নাম দেন। ধরেন এটা দেখা যাচ্ছে না ক্লিয়ার। ইয়াটা তো ক্লাসের একটা ক্লাস দিতে হলে কি ডট দিতে হবে না দিতে হবে, হ্যাশ দিতে হবে? ডট দিতে হবে ক্লাসে। তো ক্লাসের একটা নাম দেন। আপনি কি কালার দিবেন? ব্যাকগ্রাউন্ড কালার কি করবেন? হ্যালো জি স্যার। অরেঞ্জ কালার না, অরেঞ্জ। অরেঞ্জ কালার, তাই না? জি স্যার। আচ্ছা তো এখানে লেখেন, ধরেন যে কি দিলাম, আপনি যা নাম দেন, বিজি আন্ডারস্কোর অরেঞ্জ, অরেঞ্জ। হ্যাঁ তো আমাদের এখানে কি লিখতে হবে? আমরা শুরু করব কি কার্লি ব্রেস দিয়ে। কার্লি ব্রেস দিয়ে কি করব? এখানে লিখতে হবে কি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। কালার দিয়ে আমরা অরেঞ্জ কালারটা চিনিয়ে দিব, অরেঞ্জ। তো এখানে করবেন কি, এই যে এই ক্লাসটা এখানে, আপনি যেটাকে করতে চান, এই ক্লাসটা এখানে দিয়ে দিবেন, ক্লাসের নামটা। সে আমরা এই যে ইয়াটাকে একদম আমরা আরেকটা রো নেই, এই রোতে নাম্বার হবে 7, এর ক্লাসটা এটা দিয়ে দেবো আমরা, যেটা নতুন যে ক্লাসটা লিখলাম না, কাস্টমাইজ ক্লাসটা, সেটার নামটা দিয়ে দিতে হবে। এবার আমরা আউটপুট দেখি। ব্রাউজার কি দেখতে পাচ্ছি? হ্যালো জি স্যার। হ্যাঁ দেখেন, ওই যে যে কালারটা আমরা দিয়েছি কাস্টমাইজ করে, সেই কালারটা পেয়ে গেছে। এইভাবে আপনি কালার কি কাস্টমাইজ করে দিতে পারবেন। যে আমরা অরেঞ্জ কালার দিয়েছি, তো ওটা কি করতে হবে? আমাদের কোড লিখে নিতে হবে। এখানে আমরা একই পেজে লিখেছি। আপনার ইচ্ছা করলে কি হবে, একটা আলাদা একটা সিএসএস ফাইল নিয়ে সেই ফাইলে সেই কোডটা লিখে দিতে হবে। তাও সেই ফাইলটাকে কি করতে হবে? লিংক করে দিতে হবে, তাই না? চিনিয়ে দিতে হবে ফাইলটা পার্ট কোথায় আছে। ওটা কি আপনারা পারেন? যে আলাদা এক্সটার্নাল ফাইলের কোড লিখে সেই কোড কি করতে হবে? এইচটিএমএল ফাইলের সাথে লিংক আপ করানো, সেটা কি পারেন? হ্যাঁ স্যার জি স্যার পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে আমরা বুটস্ট্র্যাপে যে ওদের যে বাই ডিফল্ট যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলোতে ইউজ করবোই। এছাড়া যদি আমাদেরকে আরো কিছু দরকার হয় যেগুলো ওদের ক্লাসে নেই, সেগুলো যদি ইউজ করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের কাস্টম কোড সিএসএস লিখতে হবে। যে কাস্টম সিএসএস একটা ক্লাস লিখতে হবে, লিখে যে ক্লাস লিখবো সেই ক্লাসের নামটা আমরা এখানে কল করে দিব। যেখানে যেটা আমাদের অ্যাপ্লাই করা দরকার
সেটা আমরা অ্যাপ্লাই কল করে দিলে সেটা কি হয়ে যাবে, আমাদের কাস্টম কোডটা, হ্যাঁ কাস্টম সিএসএসটা পেয়ে যাবে। এভাবে পারবেন আপনারা? জি স্যার পারবো। আচ্ছা, তো এই ছিল আমাদের যে টেবিলের যে হ্যাঁ বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলা, তো এগুলা কি আপনারা একটু প্র্যাকটিস করবেন? ফাইলটা দিয়ে দেবো? হ্যালো, জি স্যার। আচ্ছা ফাইলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে এটা মেনলি হচ্ছে একটা হ্যাঁ ডিবের ভিতরে আরো ডিব হবে, হ্যাঁ নেস্টেড। হ্যাঁ, যেমন জি, স্যার। আমাদের এই যে আসলে যে একটা যে রো ছিল, হ্যাঁ রো এর ভিতরে কি করেছি আমরা, আরো যে দুইটা রো নিয়েছি, এটা এই দুইটা রো কি, এই দুইটা রো হচ্ছে এই যে তাদের পাওয়ার হচ্ছে সমান। হ্যাঁ, মানে এটাকে যদি আমরা প্যারেন্ট হিসেবে তুলনা করি, হ্যাঁ প্রথম রোটাকে, তারপরে এরপরে দুইটা রো হচ্ছে কি, তারা হবে সিবলিং, হ্যাঁ ব্রাদার সিস্টারের মতো। হ্যাঁ, তাদের কিন্তু পাওয়ার সমান। হ্যাঁ, কিন্তু এই এদের যে এইটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি এক লেভেল উপরে। হ্যাঁ, তা এটার হচ্ছে নেস্টেড হচ্ছে এই দুটা, এটা হচ্ছে প্যারেন্ট আর এই দুটা হচ্ছে কি সিবলিং। এরপর আমরা অফসেটিং শিখেছিলাম। হ্যাঁ, অফসেটিংটা কিভাবে কাজ করে? অফসেটিংটা স্যার যদি আমরা কোনো লেখা মানে কোনো কলামকে যদি আমরা অফসেট হচ্ছে স্পেস রেখে দিয়ে কাজ করবে। কলাম দিয়ে স্পেস রেখে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার যে করি। 12 কলামে আমি যদি অফসেট 3 দিই তাহলে 3 কলাম ফাঁকা রাখবে, রেখে সে দাঁড়াবে। আমরা যদি কোনো একটা কলামের আগে যদি জায়গা খালি রাখতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে কি করতে হবে, অফসেট করতে হবে। সে অফসেট করে সে অফসেটে আমরা অফসেট ইউজ করতে হবে। জি, স্যার। হ্যাঁ দিয়ে দেবো, সংখ্যাটা দিয়ে দেবো কয় কলাম অফসেট করতে চাই। হ্যাঁ, তারপরে যে রিওয়ার্ডিং, হ্যাঁ রিঅর্ডারিং এর ব্যাপারটা কি? যদি আমরা লাস্টটাকে প্রথমে রাখতে লিখেছি লাস্টে দিতে চাই, সেক্ষেত্রে আমরা স্যার, হয়তো জি হ্যাঁ স্যার, আমি হয়তো লিখেছি 5টা জিনিস 1 2 3 4 5 করে, কিন্তু লেখার জিনিসটা আমি ডিসপ্লে 5 নাম্বারটা 3 নাম্বারে, 1 নাম্বারটা 2 নাম্বারে, এইভাবে যখন ডিসপ্লে নেব তখন অর্ডারিং সারটা আসবে। হ্যাঁ, আমাদের নাম্বার এইচটিএমএল, হ্যাঁ এইচটিএমএল যে আমরা লিখি এটা ব্রাউজারে রেন্ডার করে কিভাবে, প্রথম যে ডিপ লিখবো সেটা প্রথম হবে, হ্যাঁ বাম পাশে আসবে, এরপরে যে লিখবো তার বামে, হ্যাঁ তো তারপর যাবে সেটা, এরপর যাবে তারটা। হ্যাঁ, মানে প্রথমটা বাম পাশে, এরপরে হবে কি এই প্রথমটা ডানে হবে দ্বিতীয়টা ডানে হবে তৃতীয়টা, এভাবে তো অর্ডারিংটা হবে, তাই না? তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি এখানে আমরা অর্ডার ক্লাস ইউজ করে সে এটা কয় নাম্বার অর্ডারে যাবে অর্ডার ক্লাস ইউজ করব। হ্যাঁ নাম্বারটা দিয়ে দেব। জি। তারপর আছে যে আমাদের যে টাইপোগ্রাফি, হ্যাঁ টাইপোগ্রাফির ব্যাপারটা কি ছিল? টাইপোগ্রাফিতে ফন্ট সাইজ ডিফল্ট যেটা দেওয়া আছে বুটস্ট্র্যাপে আমরা সেটা দেখছি, এবং পাশাপাশি আমরা যদি ডিসপ্লেটাকে মানে বড় করতে চাই আর কি, ডিসপ্লে যে ক্লাসটা আছে তার মাধ্যমে ডিফল্ট যে সাইজটা এখানে তার থেকে একটু বড় এখানে দেখায়। আমরা স্যার যেটা টাইপোগ্রাফিতে করে ইয়া করে ক্লাস আছে 4টা ক্লাসে 1 2 3 4 4 থাকে। আর ডিফল্ট যে সাইজটা নেয় 1 REM, 1 REM কত নেয় 16 পিক্সেল নেয়, তাই না? এবং 1 REM, হ্যাঁ এটা নেয় ইয়ার জন্য আপনার H6 এর জন্য। হ্যাঁ, আর এরপরে আস্তে আস্তে যে H5 H1 এর জন্য নেয় কত 2.5 REM, মানে কত 40 পিক্সেল। হ্যাঁ, আর যদি আমরা ডিসপ্লে ইউজ করি তা কি হবে, ফন্টের সাইজটা আরো বড় হয়ে যাবে, কিন্তু ফন্টের ওয়েটটা কি কমে যাবে। আমরা লিড ক্লাসটা কেন ইউজ করি, প্যারাগ্রাফি লিড ক্লাসটা? হ্যালো, লিড হলো যে লেখাটা স্যার হয় আর কি, কা হয় লিড একটু বড় ক্লাস দেখায়। হ্যাঁ ইউজ করলে আপনার লেখাটা আপনার ফন্টের সাইজটা একটু বেড়ে যায়, কিন্তু আবার লেখার যে কালারটা একটু হালকা হয়ে যায়। তো অন্য অন্য যে প্যারাগ্রাফ গুলো আছে সেটার চেয়ে একটু এটা ভিন্নতর মনে হয়। হ্যাঁ, তো ব্যতিক্রম ডিফারেন্ট বোঝা যাবে। দেখাবে। হ্যাঁ, আর আমরা যদি অ্যালাইনমেন্ট করতে চাই, হ্যাঁ ইয়াগুলা ফন্টে যে অ্যালাইনমেন্ট করতে চাই, লেফট অ্যালাইন রাইট অ্যালাইন, এগুলোর জন্য কি ইউজ করি, কোন ক্লাসগুলো ইউজ করি? আর এটা তো যে টেক্সট সেন্টার, টেক্সট রাইট, টেক্সট জাস্টিফাই এভাবে দিয়ে দিলে হবে। আচ্ছা, এই ক্লাসগুলো আমরা ইউজ করব। আর যে টেক্সট ফরম্যাটিং করার জন্য, হ্যাঁ তো এর জন্য কি করব, সব টেক্সট লোয়ার কেস করার জন্য টেক্সট হাইফেন লোয়ার কেস, আর এখানে আপার কেস, লোয়ার কেস, তারপরে ক্যাপিটালাইজ এটা ইউজ করতে পারি। হ্যাঁ এগুলা ইউজ করব।
ফন্টের কালার চেঞ্জ করার জন্য, হ্যাঁ, ফন্টের কালার দেওয়ার জন্য আমরা কি ইউজ করব? কোন টেক্সট ক্লাসগুলো? সাকসেস, ইনফো, ওয়ার্নিং, নিউজ, প্রাইমারি। হাইফেন প্রাইমারি, হ্যাঁ, সাকসেস। এগুলা কিন্তু দেখেন এখানে এই যে প্রাইমারি সাকসেস এগুলা কিন্তু কমন বুটস্ট্র্যাপে। হ্যাঁ, এর আগে যে প্রিফিক্স ইউজ করে আমরা এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। যে প্রাইমারির আগে যদি টেক্সট প্রিফিক্স ইউজ করি তাহলে কি হবে, ফন্টের কালারটা প্রাইমারি হয়ে যাবে, নীল হয়ে হবে। হ্যাঁ, মানে এটার আগে যদি আমরা ইউজ করতাম, প্রাইমারির আগে যদি বিজি, বিজিতে স্যার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে, হ্যাঁ। তা এর আগে যদি ব্যাকগ্রাউন্ড কালার। আমরা বিটি বিটিএন ইউজ করে কি হবে, বাটনের কালারটা, চেঞ্জ হবে। হ্যাঁ, Button প্রাইমারি হবে। হ্যাঁ, তো এটা আপনারা মনে রাখবেন। আর যদি টেবিল ইউজ করি তাহলে কি টেবিলের কালারটা চেঞ্জ হবে। ঠিক। এরপর আমরা দেখেছিলাম টেবিলের, হ্যাঁ, টেবিলের বিভিন্ন ক্লাস দেখেছিলাম। টেবিলের ক্লাস কি কি ছিল? টেবিল বর্ডার, রাইট? টেবিল হবার, হ্যাঁ, আর যে টেবিল বর্ডার, হ্যাঁ, এটা দিলে কি হবে, চারপাশে স্যার বর্ডার শো করবে। চারিদিকে বর্ডার আসবে। হ্যাঁ, আর যে টেবিল হোভার এই ক্লাসটা ইউজ করলে কি হবে, আপনার মাউস নিলে এটা হোভার হবে। হ্যাঁ, যে রো এর উপর নিব সেই রোটা ব্যাকগ্রাউন্ড, হালকা একটা ব্যাকগ্রাউন্ড পাবে। হ্যাঁ, আর যে শুধু টেবিল ক্লাসটার কাজ কি, শুধু টেবিল ক্লাসটা দিলে কি হয়, আপনার কোন একটা সেল মানে টিডির মধ্যে কি আমরা টেক্সট লিখি, তাই না? তার চারিদিকে একটা প্যাডিং পায়। হ্যাঁ, তারপর টেবিলকে যদি আমরা ছোট সাইজ করতে চাই, কম্প্যাক্ট করতে চাই, তাহলে কোন ক্লাস ইউজ করব? টেবিল এসএম, অ্যাসেম্বলি ইউজ করব। আর চারিদিকে বর্ডার দিতে চাইলে টেবিল বর্ডার, রাইট? বর্ডার। হ্যাঁ, একসাথে কিন্তু আমরা একসাথে যদি অনেকগুলা ক্লাস ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব? স্যার প্রথমে টেবিল, তারপরে একটা স্পেস দিয়ে টেবিল এসএম অথবা টেবিল বর্ডারে দিতে একসাথে হবে। অনেকগুলা ক্লাস ইউজ করতে চাইলে ক্লাসগুলোর নাম লিখে লিখে স্পেস দিতে হবে। একটা ক্লাসের নাম লিখবো, স্পেস দিব, তারপর আরেকটা ক্লাস, তারপর স্পেস দিব, আরেকটা ক্লাস। হ্যাঁ, এভাবে লিখবো। আর যে টেবিলটা, এটা কি হবে, টেবিলের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে। হ্যাঁ, আর ফন্টটা কি হবে, ফন্ট হবে হোয়াইট। টেবিল স্ট্রাইপে কি কাজ করবে, টেবিল স্ট্রাইপ দিলে ক্লাস ইউজ করলে? স্ট্রাইপ হলো স্যার একটা লাইন মনে করেন যে একটা কালার আসবে, পরের লাইন কালার বিহীন আসবে, এইভাবে হবে। এটা আপনার মানে একটা রো আর কি। হিসেবে কাজ করবে। হ্যাঁ, ধরেন জোর যে ইগুলো আছে, রো গুলো আছে, সেগুলো এক ডিজাইন হবে, আর বেজর গুলা কি আরেকটা, ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা পাবে। হ্যাঁ, আর এখানে ডার্ক দিয়ে দিলে কি হবে, কালোর মধ্যে, হ্যাঁ, কালোর মধ্যে পাবে। আর টেবিলে যদি বর্ডার আমরা না দিতে চাই তাহলে কি করব, টেবিল বর্ডারলেস। এটা ক্লাসটা ইউজ করব। টেবিলের যে হেডার, হ্যাঁ, হেডার থাকবে। হ্যাঁ, টি হেডটাকে লাইট করার জন্য কোন ক্লাস ইউজ করব, টি হেডলাইট। লাইট। হ্যাঁ, এই যে এখানে যে টেবিলটা, হ্যাঁ, এই টেবিলে যে ক্লাসগুলো লিখেছি এর মানে এটা হবে কি, রেজাল্টটা কি হবে একটু বলেন? চারপাশে বর্ডার পাবে এবং ছোট হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক হবে। হুম, টি আর হেডে টি হেডটা হবে কি ডার্ক ব্যাকগ্রাউন্ডে। আমরা যে লাস্ট যে টেবিলটা লিখেছি এই টেবিলের আউটপুটটা কেমন হবে? স্যার এক একটা মানে ব্যাকগ্রাউন্ড অন্য এক এক কালার দেখাবে আর কি। একটা প্রাইমারি, একটা সার্কেল দেখাবে, হ্যাঁ, নীল কালার, সবুজ কালার। ক্লাসের নাম কিন্তু একই। হ্যাঁ, কিন্তু ওই যে প্রিফিক্সে টেবিল রেখে দিয়েছি। হ্যাঁ, প্রিফিক্সে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। টেক্সটের কালারটা, হ্যাঁ, ফন্ট কালারটা চেঞ্জ হতো। হ্যাঁ, টেবিল লিখছি, এখন টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। using bootstrap classes.
বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিয়ে একটা টেবিল সাজাবেন। টেবিলটা হতে পারে যে সে তার এডুকেশনাল, হ্যাঁ, যে রেকর্ড গুলা তার উপর। স্যার কোয়ালিফিকেশন বা রেজাল্ট। এডুকেশনাল রেজাল্ট, হ্যাঁ, মানে সে ধরেন আপনার একটা দামি একটা তৈরি করবেন, এসএসসি দিল, হ্যাঁ, তারপরে এইচএসসি, হ্যাঁ, তারপরে অনার্স, হ্যাঁ, মাস্টার, এগুলা সাজা নিয়ে আসবেন। সবাই করতে পারবেন না? দেখতে যাতে সুন্দর হয়, হ্যাঁ, টেবিলের ডিজাইনটা। জি স্যার। জি স্যার পারবো।